কি ডাকতেছে না তোমাকে? তোমাকে ডাকতেছে না? গেম খেলার জন্য এরকম করতেছো কেন? Am I audible? আমি কি অডিবল? শোনা যাচ্ছে? জি স্যার, শোনা যাচ্ছে স্যার। ওকে ওকে, আমি কি শুরু করলাম তাহলে? জি স্যার। ওকে, সকাল থেকে ক্লাস করতেছেন, এই জন্য আপনারা টায়ার্ড। আপনারা শুধু শুনে যান। ক্লিনিক্যাল ক্লাস আসলে অনলাইনে ওয়ার্ড ছাড়া করাটা ভেরি ডিফিকাল্ট। আপনাদেরও কতটুকু উপকার হবে জানি না, তবে আপনারা এগুলো পরবর্তীতে যখন ওয়ার্ডে কাজ করবেন বা ওয়ার্ডে এসে যখন ক্লাস করবেন এগুলো কভার করে নেওয়ার চেষ্টা করবেন। আপনারা শুধু এখানে আমরা যে কি পয়েন্টস গুলো বলবো এবং যে থিওরিটিক্যাল আলোচনাগুলো করব এগুলো একটু মনোযোগ দিয়ে শুনবেন এবং প্রয়োজনে আপনারা নোটও রাখতে পারেন। আচ্ছা, আজকে আমরা পড়বো গত দুইটা সেশনে আমার সাথে আপনাদের দুইটা সেশন হয়েছে। একটাতে আমার মনে অ্যাসাইটিস আর একটাতে হেপাটোমেগালি, দুইটা হয়ে গেছে। আর হচ্ছে দুইটা ইম্পর্টেন্ট জিনিস আপনাদের এমবিবিএস লেভেলে, স্প্লিন এন্ড কিডনি। এই দুইটা নিয়ে আমরা আজকে একটু আলোচনা করবো। এগুলো আপনারা জানেন, শুধু শুনে যান। এখানে একটা কথা লেখা আছে, এখানে একটা বিখ্যাত মানসিকতা, যে কোনো ক্লিনিক্যাল মেডিসিন বা ক্লিনিক্যাল এক্সামিনেশনে আপনার মিস্টেক বা আপনারা পরীক্ষায় খারাপ করেন জাস্ট সিম্পল কিছু কারণে, নট ডিউ টু ল্যাক অফ নলেজ আর স্কিল। সিম্পল কারণগুলো কি এখানে দেওয়া আছে? মোস্ট এরর আর মেড বাই মেকিং কারসরি। কারসরি মিন্স হচ্ছে তাড়াহুড়া করা বা হারি, দ্রুত করা, হারিড অ্যাপ্রোচ আর সুপারফিশিয়াল এক্সামিনেশন এন্ড ইনকমপ্লিট এক্সামিনেশন। আচ্ছা, ক্লিনিক্যাল এক্সামিনেশন ঠান্ডা মাথায় খুবই ধীরে সুস্থে করতে হবে। এখানে তাড়াহুড়া করা যাবে না। আপনি যদি তাড়াহুড়া বা হারিড অ্যাপ্রোচে চলে যান তাহলে আপনার যে স্টেপ গুলো আছে ওগুলো মিস হবে। এটা খুব ভালো মন্দ খেয়াল রাখবেন। এটা মেডিসিন, সার্জারি বা গাইনোকোলজি আপনারা যেখানে ক্লিনিক্যাল এক্সামিনেশন করবেন এই কথাটা মাথায় রাখবেন। আচ্ছা, স্প্লিনোমেগালি। স্প্লিনোমেগালি দ্যাট ইজ ভেরি পপুলার, আপনারা পাবেনই। এটা শর্ট কেসে পেতে পারেন, লং কেসেও পেতে পারেন, স্প্লিনোমেগালি। আচ্ছা, স্প্লিনোমেগালি আপনাকে দুইটা স্টেপ আমাদের এখানে। এক নাম্বার হচ্ছে সাধারণত ইন্সপেকশন, যে কোনো ক্লিনিক্যাল এক্সামিনেশনের চারটা স্টেপ থাকে, আপনারা জানেন, ইন্সপেকশন, পালপেশন, পারকাশন, অস্কালটেশন। স্প্লিনোমেগালির ক্ষেত্রে আমাদেরকে অনলি পালপেশন এন্ড পারকাশন, এই দুইটা আমাদের কাজে লাগবে। আচ্ছা, স্প্লিনোমেগালিতে ঢোকার আগে আমরা যাওয়ার আগে আমরা সারফেস মার্কিংটা একটু জেনে নিই। আপনারা জানেন দিস অ্যানাটমিক্যাল ল্যান্ডমার্কটা জেনে নিই, স্প্লিনটা কোথায় থাকে। দিস ইজ সিচুয়েটেড ইন দ্য লেফট হাইপোকন্ড্রিয়াক রিজন অর লেফট সাবকোস্টাল রিজন। আচ্ছা, কোন কোন রিপসের এগেইনস্টে থাকে? আন্ডারলাইন দ্য লেফট রিপ 9 to 11, 9, 10, 11, এই তিনটা রিপসের এগেইনস্টে এটা থাকে, পোস্টেরিয়র টু দ্য মিড অ্যাক্সিলারি লাইন। এখানে জাস্ট ফিগারটা দেখেন, 3 নাম্বার, এই দিস ইজ স্প্লিন। এটা কোথায় থাকে? পোস্টেরিয়র টু দ্য মিড অ্যাক্সিলারি লাইন। কোন কোন রিপসের এগেইনস্টে থাকে? 9, 10 and 11 রিপস। আচ্ছা, এখন আসি স্প্লিনোমেগালি। যখন স্প্লিনটা বড় হয় তখন এটা সারফেস মার্কিং কি হবে? আচ্ছা, when enlarged spleen is palpable in the left subcostal region or left hypochondria. আচ্ছা, ইনিশিয়ালি যখন এনলার্জমেন্টটা প্রথমে শুরু হয় তখন এটা ডিরেকশন কিন্তু থাকে সুপিরিয়র এন্ড পোস্টেরিয়র ডিরেকশন, জাস্ট ইনিশিয়ালি। আচ্ছা, বাট যখন জাস্ট পালপেবল স্প্লিন অর লেফট সাবকোস্টাল রিজনে, যখন স্প্লিনটা লেফট সাবকোস্টাল রিজন যখন
পার হয়ে এটা যখন লেফট হাইপোকন্ড্রিয়াকের দিকে চলে আসে, আচ্ছা, যখন জাস্ট পালপেবল থেকে মডারেট স্প্লেনোমেগালি অথবা মাইল্ড স্প্লেনোমেগালি আমরা বলি যেটাকে, তখন এটা এনলার্জমেন্টের ডিরেকশন কিন্তু হয় সুপিরিয়র এন্ড সুপিরিয়র, তখন এনলার্জমেন্টের ডিরেকশনে টুয়ার্ডস দ্য রাইট ইলিয়াক ফোসা, মিডিয়ালি এন্ড ডাউনওয়ার্ডস। এটা আপনারা খেয়াল করবেন। যখন স্প্লিন ম্যাসিভলি এনলার্জ হয়, ইট মে এক্সটেন্ড ইনটু দ্য রাইট ইলিয়াক ফোসা। তাহলে আমাদের এখানে কাজ হবে কোনটা কোনটার, কোন কোন রিজনের লেফট হাইপোকন্ড্রিয়াক, আম্বিলিকাল এন্ড রাইট ইলিয়াক ফোসা। যখন ম্যাসিভ এনলার্জমেন্ট হয় তখন এটা আম্বিলিকাস ক্রস করে অনেক সময় রাইট ইলিয়াক ফোসাতে চলে আসতে পারে। আচ্ছা, পরে আমরা আসতেছি কখন আমরা মাইল্ড এনলার্জমেন্ট বলবো, কখন স্প্লিন মডারেট এনলার্জমেন্ট বলবো এন্ড ম্যাসিভ এনলার্জমেন্ট বলবো। কিছু জেনারেল রুলস আছে, এগুলো আমি আগেও বলছি, যেগুলো আপনারা অবশ্যই যে কোনো ক্লিনিক্যাল এক্সামিনেশন বা পালপেশন, স্পেশালি অ্যাবডোমেন পালপেশনের সময় আপনারা খেয়াল রাখবেন। যে কোনো অ্যাবডোমেন পালপেশনের সময় আপনাকে বেন্ডিং ডাউন হতে হবে, নিলিং ডাউন হয়ে গেলে আরো ভালো। আচ্ছা, স্পেশালি লিভার পালপেশনের ক্ষেত্রে নিলিং ডাউন অনেক সময় হওয়ার প্রয়োজন দেখা দেয়। আপনি অবশ্যই বেন্ডিং ডাউন হবেন, এবং একটা জিনিস খুব খেয়াল রাখবেন, আপনার রিস্ট এন্ড ফোর আর্ম যাতে সেম হরাইজন্টাল পজিশনে থাকে, আপনার রিস্টটা যাতে এক্সটেন্ডেড অবস্থায় না থাকে, এটা খুব খেয়াল রাখবেন। রিস্ট যদি এক্সটেন্ডেড থাকে তাহলে আপনি মিস করতে পারেন। আচ্ছা, এবার আসেন আপনার হাতটা কিভাবে থাকবে অ্যাবডোমেনে, আপনার হ্যান্ডটা কিভাবে থাকবে। কারেক্ট মেথড দেখেন, এটা আপনাদের আগেও বলা হয়েছে, এটা আমি জাস্ট রিপিট করছি। হ্যান্ড ইজ হেল্ড ফ্ল্যাট, ফ্ল্যাট ভাবে আপনার হাতটা বসে যাবে অ্যাবডোমেনের উপরে, রিল্যাক্স এন্ড মোল্ডেড টু দ্য অ্যাবডোমিনাল ওয়াল, মানে অ্যাবডোমিনাল ওয়ালের সাথে এটা মিশে যাবে। আচ্ছা, হ্যান্ড অলমোস্ট ফ্ল্যাট থাকবে বাট স্লাইট ফ্লেকশন ইন দ্য মেটাকার্পোফ্যালেঞ্জিয়াল জয়েন্ট, আপনি স্লাইটলি ফ্লেক্স থাকবে, এটা জাস্ট ডিউ টু মোল্ডেড টু দ্য অ্যাবডোমিনাল ওয়ালের সাথে জাস্ট মিশে যাওয়ার জন্য হাতটা এটা স্লাইটলি ফ্লেক্সড মেটাকার্পোফ্যালেঞ্জিয়াল জয়েন্ট। এখানেও দেখেন যে হাতটা রিস্ট এবং ফোরআর্ম কিন্তু সেম হরাইজন্টাল পজিশনে। সেকেন্ড পিকচারটা দেখেন, দিস ইজ ইনকারেক্ট মেথড। হ্যান্ড ইজ হেল্ড রিজিড, হ্যান্ডটা কিন্তু প্রথম পিকচারের থেকে সেকেন্ডটাতে রিজিড মনে হচ্ছে, এন্ড মোস্টলি নট ইন কন্টাক্ট, এবং পুরো হাতটা হ্যান্ডের যে পামার সারফেস এটা পুরোটা কিন্তু অ্যাবডোমেনের সাথে কন্টাক্টে নাই, মোস্টলি নট ইন কন্টাক্ট উইথ দ্য অ্যাবডোমিনাল ওয়াল। দিস ইজ ইনকারেক্ট মেথড। সবসময় একটা জিনিস খেয়াল রাখবেন, অলওয়েজ অ্যাভয়েড সাডেন পোকিং উইথ দ্য ফিঙ্গার টিপ। আপনার ফিঙ্গার টিপ দিয়ে কখনোই পেশেন্টকে পোক করা যাবে না। পোক করলে কি হবে, পেশেন্ট পেইন ফিল করবে। যে কোনো ক্লিনিক্যাল এক্সামিনেশনে পেশেন্ট যদি ডিসকমফোর্ট অথবা পেইন টেন্ডারনেস ফিল হয় তাহলে এটা আপনার জন্য ডিসক্রেডিট, মাইনাস। আচ্ছা, নেক্সট স্প্লিন পালপেশন আমরা কি করব। আচ্ছা, স্প্লিন পালপেশন নিয়ে এটা টেকনিক নিয়ে অনেক ধরনের আপনাদের কোশ্চেন আছে, আপনারা আমি বলি বলার মাঝখানে আপনারা কোশ্চেন করতে পারেন, কোনো প্রবলেম নাই, কারণ এই জিনিসগুলো অবশ্যই ক্লিয়ার হওয়া দরকার, কারণ এক এক বই এক এক রকম ভাবে বলা আছে, হয়তো এক এক স্যার এক এক রকম ভাবে বলতে পারে। তবে সবচেয়ে গ্রহণযোগ্য যেটা আমি সেটাই বলছি, টু হ্যান্ডেড টেকনিক, টু হ্যান্ডেড টেকনিক ইজ রিকমেন্ডেড, টু হ্যান্ডেড টেকনিক। আচ্ছা, অন্যান্য এক্সামিনেশনের মতো পেশেন্ট শুড লাই সুপাইন, পেশেন্ট অবশ্যই শুয়ে থাকবেন। আস্ক দ্য পেশেন্ট টু ব্রেথ ইন এন্ড আউট ডিপলি থ্রু দ্য মাউথ, এটা আপনারা অনেকে বলতে ভুল করেন। প্রথম এক্সামিনেশন যে কোনো অ্যাবডোমেনের অর্গান পালপেশনের সময় আপনাকে বলতে হবে লম্বা করে জোরে জোরে শ্বাস নেন এবং ছাড়েন, এটা বাংলা ভাষায় বলতে হবে। পেশেন্টকে তো ইংলিশে বলা যায় না, বাংলা ভাষায় বলতে হবে, লোকাল ল্যাঙ্গুয়েজে বলতে হবে। আস্ক দ্য পেশেন্ট টু ব্রেথ ইন এন্ড আউট ডিপলি থ্রু দ্য মাউথ। এটা অনেক সময় পরীক্ষার সময় বা পরীক্ষার হলে আপনারা নার্ভাসনেসের জন্য ভুলে যান, কিন্তু এই জিনিসগুলো কিন্তু এক্সামিনাররা খুব খেয়াল করে। আচ্ছা, টু হ্যান্ডেড টেকনিক, এখন আমরা কি করব, স্যার এটা কি প্রথমে অ্যাবডোমিনাল কি করব, যে কোনো অর্গান পালপেশনের ইয়েস, ক্ষেত্রে স্যার মানে এই প্রসিডিউর করতে হবে? কোন প্রসিডিওর। এই যে স্যার মানে হা করে বড় করে শ্বাস নিবে এবং হ্যাঁ, শ্বাস ছাড়বে। ইয়েস ইয়েস, আপনি আপনি লিভার পালপেশন বলেন, কিডনি পালপেশন বলেন, স্প্লিন, আপনারা তো বড়, আমাদের অ্যাবডোমেনে তিনটা অর্গান আমরা মূলত পরীক্ষাতে, একটা হচ্ছে লিভার, স্প্লিন এন্ড কিডনি। অবশ্যই পেশেন্টকে বলতে হবে আপনি লম্বা করে শ্বাস নেন এবং ছাড়েন, হা করে মুখ দিয়ে লম্বা করে শ্বাস নেন এবং ছাড়েন। আস্ক দ্য পেশেন্ট টু ব্রেথ ইন এন্ড আউট ডিপলি থ্রু দ্য মাউথ। এটা বলার উদ্দেশ্য হচ্ছে আমার ডায়াফ্রামটাকে নড়াচড়া করানো। ডায়াফ্রামটাকে নড়াচড়া করলে কি হবে, আমার অর্গানগুলো নড়াচড়া করবে। আমি যখন ইন্সপিরেশনের সময় অর্গান, যে কোনো লিভার বলেন, স্প্লিন বলেন, সেটা নিচে নেমে যাবে। আচ্ছা, আর এক্সপিরেশনের সময় উপরে উঠবে। আপনি যখন ইন্সপিরেশনের সময় ডায়াফ্রাম যখন নিচের দিকে নামবে, অর্গানটা যখন নিচের দিকে নামবে, তখনই আপনি হাতে লাগবে অর্গানটা, আপনি পালপেট করতে আপনার সুবিধা হবে। এই জন্যই হচ্ছে এটা, আস্ক দ্য পেশেন্ট টু ব্রেথ ইন এন্ড আউট ডিপলি থ্রু দ্য মাউথ। ওকে, আচ্ছা, এবার টু হ্যান্ডেড টেকনিকটা কি দেখেন, আপনারা লেফট হ্যান্ড প্রথমেই আপনারা কোথায় দিবেন, পোস্টেরিয়র ল্যাটারালি ওভার দ্য লেফট লোয়ার মোস্ট রিব কেজ। আপনারা লোয়ার চেস্টের নিচের দিকে পোস্টেরিয়র ল্যাটারালি লোয়ার
মোস্ট রিপ কেজে ছবিতে যেভাবে দেখা যাচ্ছে ওভাবে হাতটা দিয়ে দিবেন এন্ড প্রেস মিডিয়ালি এন্ড ডাউনওয়ার্ড, এবং এটা হাতটা প্রেস করবেন জাস্ট মিডিয়ালি এন্ড ডাউনওয়ার্ড, এটার একটা প্রেসারে রাখবেন। আচ্ছা, এখন এখানে অনেকের কোশ্চেন আছে যে স্যার আমরা প্রথমেই লেফট হ্যান্ডটা লোয়ার মোস্ট রিপ কেজে দিব নাকি দিব না। আপনাদের ম্যাকলিওডে সম্ভবত প্রথমে বলা আছে না আপনাদের প্রথমে দেওয়ার প্রয়োজন নাই, পরবর্তীতে যখন আপনারা রাইট ল্যাটারাল করবেন তখন দিবেন, কিন্তু আসলে অনেক বইতে বলা আছে যে আপনারা প্রথমে দিয়ে দেন। প্রথমে দিলে সুবিধাটা কি, পরবর্তীতে আপনার ভুল হবে না। সেজন্য আমি রিকমেন্ড করি আপনি প্রথমেই লেফট হ্যান্ডটা পোস্টেরিয়র ল্যাটারালি ওভার দ্য লেফট লোয়ার মোস্ট স্ট্রিপ কেজে আপনি দিয়ে দেন। আচ্ছা, দিলে কোনো ক্ষতি নাই। আচ্ছা, রাইট হ্যান্ড কোথায় প্লেস করবেন, রাইট হ্যান্ডটা প্লেস কোথায় রাখবেন এটা নিয়ে আমাদের কনফিউশন থাকে, আমরা রাইট হ্যান্ডটা কোথায় রাখবো। এটা জাস্ট বিলো দ্য আম্বিলিকাস অর রাইট ইলিয়াক ফোসা। আপনি কিন্তু শুরু করবেন আম্বিলিকাসের নিচ থেকে অথবা রাইট ইলিয়াক ফোসা থেকে, আপনি কিন্তু রাইট হ্যান্ডটা রাখবেন এবং ওখান থেকে আপনি পালপেশন শুরু করবেন। রাইট হ্যান্ডটা আপনি কিভাবে রাখবেন, প্যারালাল টু দ্য লেফট কোস্টাল মার্জিন, লেফট কোস্টাল মার্জিনে জাস্ট প্যারালাল রাখবেন। এখানে ছবিতে কিন্তু দেখেন অনেক অ্যাডভান্স উপরের দিকে দেখানো আছে ছবিটা, কিন্তু আপনি কিন্তু শুরু করবেন বিলো দ্য আম্বিলিকাস, আম্বিলিকাস থেকে পালপেশন শুরু করবেন রাইট হ্যান্ডের মাধ্যমে। আচ্ছা, এই যে দেখেন নিচে একটা কথা লেখা আছে, ডোন্ট স্টার্ট পালপেশন টু নিয়ার দ্য কোস্টাল মার্জিন। আচ্ছা, আপনি যদি একদম কোস্টাল মার্জিনের কাছে চলে আসেন, লেফট কোস্টাল মার্জিনের কাছ থেকে পালপেশন শুরু করেন, তাহলে আপনার প্রবলেমটা কি হবে, যদি ভেরি লার্জ স্প্লিন হয় অথবা মেসিভ স্প্লিনোমেগালি হয়, আপনি মিস করে যাবেন। আচ্ছা, এই জন্য বলা হয়ে থাকে আপনি আম্বিলিকাসের নিচ থেকে পালপেশন শুরু করবেন। ঠিক আছে, এখানে কারো কোনো কনফিউশন থাকলে কোশ্চেন করতে পারেন, কনফিউশনটা দূর করে নেবেন। স্যার আম্বিলিকাস থেকে যে স্যার পালপেশন করবো এটা কি স্যার মানে কোন ডিরেকশনে করবো স্যার? এই মানে রাইট টুয়ার্ডস দ্য লেফট হাইপোকন্ড্রিয়াক লেফট হ্যান্ড রিজন, কোয়াড্রেন্ট? টুয়ার্ডস দ্য, আপনি লেফট হাইপোকন্ড্রিয়াকের দিকে যাবেন। আপনি দেখেন স্প্লিনের ডিরেকশন কি, আপনি আগের ছবিটা একটু খেয়াল করেন, এর আগে এই যে দেখেন স্প্লিনের এনলার্জমেন্টের ডিরেকশন কি, ডাউনওয়ার্ড এন্ড মিডিয়ালি টুয়ার্ডস দ্য রাইট ইলিয়াক ফোসা। ঠিক আছে, এই যে দেখেন অ্যারোতে, তাহলে আপনি কোথায় যাবেন, আপনি এম্বালিকাসের নিচ থেকে যখন রাইট ইলিয়াক ফোসা থেকে শুরু করবেন, আপনার ডিরেকশন হবে উপরের দিকে, টুয়ার্ডস দ্য লেফট সাবকোস্টাল রিজন অথবা লেফট হাইপোকন্ড্রিয়াক। লেফট হাইপোকন্ড্রিয়াক রিজন। Yes, ঠিক আছে, আচ্ছা, আপনি যেটা এখানে ইম্পর্টেন্ট, আপনি বাম হাত লেফট হ্যান্ডটা অবশ্যই লোয়ার রিব কেজের নিচে রেখে দিবেন এবং এটা প্রেস করবেন। আচ্ছা, আপনি কি প্রেস কোন দিকে করতেছেন না করতেছেন এটা তো আর এক্সামিনার বুঝবে না, আপনি হাতটা রাখবেন, সোজা কথা হচ্ছে যেটা। আচ্ছা, এবং আপনি পালপেশন শুরু করবেন আম্বিলিকাসের নিচ থেকে। ওকে, আচ্ছা, এই যে দেখেন আপনার এই যে আপনি যেটা কোশ্চেনটা করলেন, ডিরেকশনটা এখানে দেখানো আছে, আপনি কোন দিকে যাবেন। আচ্ছা, আপনি কখন যাবেন এটা বলা হয়েছে লিভার পালপেশনের সময়, আপনি ইটস এক্সপ্রেশন, আপনি হাতটা কখন আগাবেন, ডিউরিং এক্সপিরেশনের সময় 1 to 2 সেন্টিমিটার ক্লোজার টু দ্য লেফট হাইপোকন্ড্রিয়াক, আস্তে আস্তে আগাবেন। প্রতিটা এক্সপিরেশনে আপনি 1 to অ্যাপ্রক্সিমেট এগুলো মেজার, আপনি আস্তে আস্তে আগাবেন। আচ্ছা, ইন্সপিরেশনের সময় আপনার কি হবে, হ্যান্ড ইজ কেপ্ট স্টিল, হ্যান্ডটা স্টিল থাকবে এবং আপনার টিপ অফ দ্য ইন্ডেক্স এন্ড মিডল ফিঙ্গার, এটা খুব খেয়াল রাখবেন, আপনার ইন্ডেক্স এন্ড মিডল ফিঙ্গার এর টিপটা ওয়েট করবে স্প্লিনিক টিপ, কোন স্প্লিনিক টিপ আপনার এখানে টাচ করে কিনা ডিউরিং ইন্সপিরেশনের সময়, কারণ ইন্সপিরেশনের সময় স্প্লিনটা নিচের দিকে নেমে আসে। আচ্ছা, যদি আপনি স্প্লিন পালপেবল পেয়ে যান, সাপোজ ধরলাম মডারেট অথবা ম্যাসিভ স্প্লিনোমেগালির ক্ষেত্রে, সাথে সাথে আপনি মেজার করবেন। মেজারটা কোত্থেকে করবেন, ফ্রম দ্য লেফট কোস্টাল মার্জিন। আচ্ছা, লেফট কোস্টাল মার্জিনের কোন জায়গা থেকে করবেন, আমরা লিভার কিন্তু মেজার করতাম কোত্থেকে, মিড এক্সিলারি লাইন থেকে। ওকে, এখানে করবেন আপনি অ্যান্টেরিয়র এক্সিলারি লাইন, অ্যান্টেরিয়র এক্সিলারি লাইন থেকে আপনি টুয়ার্ডস দ্য রাইট ইলিয়াক ফোসা অথবা স্প্লিনের যে লং এক্সিস অথবা যে মিডিয়ালি এন্ড ডাউনওয়ার্ডস যেদিকে স্প্লিনটা এনলার্জ হয় ওদিকে আপনি মেজার করবেন। তাহলে মেজারমেন্টটা কোত্থেকে নেবেন, আপনি মনে করেন আম্বিলিক্যাল রিজনে বা আম্বিলিকাস থেকে একটু উপরে স্প্লিনটা পেয়ে গেলেন, স্প্লিনের টিপ আপনার হাতে লেগে গেল অথবা আঙ্গুলে লেগে গেল, তাহলে আপনি কি করবেন, সাথে সাথে একটা মেজারমেন্ট নিয়ে নেবেন ফিতার মাধ্যমে, সেন্টিমিটারে একটা মেজারমেন্ট নেবেন। কোত্থেকে নেবেন, লেফট কোস্টাল মার্জিন কোন লাইন থেকে নেবেন, কোন লাইন বরাবর, অ্যান্টেরিয়র এক্সিলারি লাইন বরাবর, এটা খেয়াল রাখবেন। এটা কিন্তু লিভারের সাথে স্প্লিনের পার্থক্য, সাধারণত আমরা অ্যান্টেরিয়র এক্সিলারি লাইন থেকে এটা নেই। আচ্ছা, এবার দেখেন আপনি যদি স্প্লিন না পান, যদি আম্বিলিকাস রিজন ক্রস করে যান আম্বিলিক্যাল রিজন, আপনার রাইট হ্যান্ড অ্যাডভান্স ক্লোজার টু দ্য লেফট কোস্টাল মার্জিন, যতই লেফট কোস্টাল মার্জিনের দিকে যাবে আপনি তখন করবেন কি, লেফট হ্যান্ডটা একটু ভালো মতো ফার্মলি কম্প্রেস করবেন ওভার দ্য রিব কেজ। কম্প্রেস করার ফলে কি হবে, দ্যাট ইজ এ প্রোডিউস এ লুজ ফোল্ড অফ স্কিন। আপনি যখন রাইট হ্যান্ড এন্ড লেফট হ্যান্ড একটু কম্প্রেস করেন, ফার্মলি কম্প্রেস করবেন, তখন এখানে একটা স্কিন ফোল্ড তৈরি হবে। দেখেন এখানে একটা ল্যাটারালি একটা স্কিন ফোল্ড তৈরি হয়েছে। আচ্ছা, স্কিন ফোল্ড তৈরি হলে সুবিধা কি, এটা রিমুভ দ্য টেনশন ফ্রম দ্য অ্যাবডোমিনাল ওয়াল, অ্যাবডোমিনাল ওয়ালের যে টেনশনটা আছে এটা রিমুভ হয়ে যাবে। এন্ড আপনি এনলার্জ, যদি স্প্লিনের মাইল্ডলি এনলার্জ স্প্লিন আপনার হাতে লাগবে, স্লাইটলি এনলার্জ স্প্লিন টু বি ফেল্ট, আপনি পেয়ে যাবেন। আচ্ছা, এটা একটু খেয়াল রাখবেন, আপনি যতই ক্লোজার হবেন, আপনি যখন লেফট কোস্টাল মার্জিনের দিকে যাবেন, আপনি
লেফট হ্যান্ড এন্ড বোথ রাইট হ্যান্ড আপনি ফার্মলি প্রেস করবেন। প্রেস করলে এখানে লুজ ফোল্ড অফ স্কিন তৈরি হবে, তখন আপনি স্প্রিনটা পেতে সুবিধা হবে, তাতে অ্যাবডোমিনাল ওয়ালের টেনশনটা কমে যাবে। আচ্ছা, একই জিনিস আপনি দেখেন এখানে পিকচারে দেখা আছে, ল্যাটারালি আপনি এই কাজটা করতেছেন, যদি তখনও না পান আপনি এই ম্যানুভারটা আরো মিডিয়ালি যেয়ে করবেন, মিড লাইনের দিকে। রিপিট দিস ম্যানুভার উইথ দ্য রাইট হ্যান্ড, মুভ মোর মিডিয়ালি বেনেথ দ্য কোস্টাল মার্জিন। মানে জাস্ট ওই জিনিসটা এদিকে করা হচ্ছিল ল্যাটারালি, এখন হচ্ছে আমরা হাতটা সরাই নিলাম, মিডিয়ালি আমরা চলে গেলাম। ওকে, আচ্ছা এটা খেয়াল রাখবেন। আচ্ছা, এখন এই যে পুরো প্রসিডিউরটা আমরা এতক্ষণ যতগুলো প্রসিডিউর বললাম, আমরা কিন্তু সুপাইন পজিশনে বললাম। এখন আমাদের ব্যাপার হচ্ছে, আমরা যদি সুপাইন পজিশনে আমরা স্প্রিনটা পেলাম না, নো স্প্রিন হয়ে গেলে অথবা স্প্রিন আমার হাতে লাগলো না, আমি কি করব? যদি স্প্লিন এখনো পালপেবল নয়, স্প্লিন স্টিল ইজ নট পালপেবল, টার্ন দ্য পেশেন্ট। আপনি পেশেন্টকে কি করবেন? ডান দিকে কাত করবেন, বা পেশেন্টের দিকে বা আপনার দিকে কাত করবেন। টার্ন দ্য পেশেন্ট টু হিজ রাইট সাইড। আচ্ছা, এখানে একটা জিনিস খেয়াল করেন, টার্ন দ্য পেশেন্ট হাফ অন হিজ রাইট সাইড। পুরাপুরি আপনি ডান দিকে কাত করবেন না, হাফ কাত করবেন। আচ্ছা, এখন পেশেন্টকে বলতে হবে টু রিল্যাক্স ব্যাক অন ইউর লেফট হ্যান্ড। ওই যে আপনার পিছনে যে লেফট হ্যান্ডটা ছিল ওইটার উপর তার ভরটা ছেড়ে দিতে। ওকে, আপনি একদম পুরোপুরি কাত করেন। কিছু কিছু বইতে অবশ্য লেখা আছে আপনি পুরোপুরি কাত করেন, কিন্তু আপনারা প্র্যাকটিক্যালি আপনারা দেখবেন যদি আপনি পুরোপুরি কাত না করে আপনি হাফ যদি কাত করেন, একদম রাইট ল্যাটারাল পজিশন না করে যদি হাফ, টার্ন দ্য পেশেন্ট হাফ অন ইজ রাইট সাইড করেন, এবং আপনি যদি বাম হাতের সাহায্যে পেশেন্টকে সাপোর্ট দেন, তাহলে আপনার পালপেশন করতে সুবিধা হবে। এবং সাথে আরেকটা কাজ করতে হবে, ফ্লেক্স দ্য লেফট লেগ অফ দ্য পেশেন্ট এট হিপ এন্ড নি। মানে পেশেন্টের লেগটাকে আপনি হিপ এন্ড নি এর ওখানে আপনি ফ্লেক্স করে দিবেন, তাহলে আপনার পালপেশনের সুবিধা হবে। ওকে, এন্ড আপনি আবার এক্সামিনেশন ওভাবে রিপিট করবেন, আপনি চেষ্টা করবেন স্পিনটা পালপেট করতে। আপনার সোজা কথা হচ্ছে, আপনি যখন সুপাইন পজিশনে না পাবেন তখন পেশেন্টকে ডান দিকে কাত করবেন। আচ্ছা, আমি বলে দিলাম যে হাফ কাট করতে হবে, এটা যদি মনে না থাকে প্রবলেম নেই, আপনার ফুল কাট করলে কোনো প্রবলেম নেই, কিন্তু আপনাকে ম্যানুভারটা করতে হবে। ম্যানুভারটা করে আপনি একজনকে দেখাইতে হবে যে আমি সুপাইন পজিশনে পাই নাই, এই জন্য আমি রাইট ল্যাটারাল পজিশনে আমি চেষ্টা করতেছি স্পিনটা পালপেট করা যায় কিনা। ঠিক আছে, এই পর্যন্ত কারো কোনো কনফিউশন থাকলে আপনারা বলেন। পালপেশন কিন্তু, স্পিন পালপেশন কিন্তু আমাদের শেষ। স্যার পালপেশন হয়েছে স্যার, লাস্ট একটা ম্যানোভারের কথা বলছেন যে এই যে সাবকোস্টাল রিজিয়নে স্যার রাইট ইয়েস, হ্যান্ডটা ওই যে ইয়েস, মিডিয়ালি থেকে যে হ্যাঁ স্যার এটাই, ইয়েস, এটা কখন ইয়েস। স্যার এটা করতে হবে স্যার? আচ্ছা, এটা যখন আপনি মনে করেন আম্বিলিকাস রিজনে আপনি পেলেন না, আপনি ক্লোজার হচ্ছেন লেফট সাবকোস্টাল রিজনের কাছে চলে আসলেন। আপনি যতই লেফট সাবকোস্টাল রিজনের কাছে যখন একেবারে লেফট সাবকোস্টাল রিজনের কাছে চলে আসবেন, তখন আপনি বাম হাত দিয়ে লেফট হ্যান্ড, যেটা লেফট হ্যান্ড কম্প্রেস ফার্মলি ওভার দ্য রিব কেজ, লেফট হ্যান্ডটাকে দিয়ে রিব কেজে ফার্মলি কম্প্রেস করবেন, সো প্রডিউস এ লুজ ফোল্ড অফ স্কিন। এটা আপনারা যখন প্র্যাকটিক্যালি এই দুইটা হাত দিয়ে যখন আপনারা কম্প্রেস করবেন, তখন একটা স্কিনের একটা ফোল্ড তৈরি হবে। এই ফোল্ডটা তৈরি হলে বুঝতে হবে যে আপনার অ্যাবডোমিনাল ওয়ালটা রিল্যাক্স আছে, সেক্ষেত্রে আপনার স্প্লিনটা পেতে সুবিধা হবে, অথবা আপনি সহজে মাইল্ডলি এনলার্জ স্প্লিন আপনি পেয়ে যাবেন। এটা দেখেন আপনি ল্যাটারালি করা, এটা ছবিটাতে দেখানো হয়েছে ল্যাটারালি, মানে একদম এক্সট্রিমে। আচ্ছা, এই কাজটাই আপনার হাতটা মিডিয়ালিও করবেন, যদি আপনি ল্যাটারালি না পান তাহলে ওদিকে করবেন মিডিয়ালি। এটাই সেকেন্ড ছবিটাতে দেখানো হয়েছে, যেখানে হাতের পজিশনটা জাস্ট চেঞ্জ। একটা হচ্ছে এই ডান হাতটা ছিল, রাইট হ্যান্ডটা ছিল ল্যাটারালি এদিকে ছিল, আর এটা এখন মিডিয়ালি চলে গেছে। এটা জাস্ট কিছু না, ঠিক আছে? আপনি জাস্ট মনে রাখলে হবে দিস, মানে এতটা করতেন তাতে কোনো প্রবলেম নাই। আচ্ছা, আর কোনো কোশ্চেন? কিন্তু আপনি লেফট ল্যাটারাল, আপনি যখন পাবেন না তখন কিন্তু আপনাকে লেফট ল্যাটারাল করতে হবে। জি স্যার। আপনি যদি কনফিডেন্ট বা কোনো একটা মাস পেয়ে যান, বা যেটা যদি আপনার কাছে স্প্লিন মনে হয়, তাহলে আপনি এটা মেজার করে নেবেন। মেজার যদি করে ফেলেন তাহলে আর আপনার লেফট ল্যাটারাল করার কোনো প্রয়োজন নাই। আচ্ছা, এবার আসেন স্প্লিনের সেকেন্ড পোর্শন, পারকাশন। আচ্ছা, পারকাশন কিভাবে করবো এটা নিয়ে অনেক ধরনের কোশ্চেন আছে। আমরা পারকাশন কোত্থেকে শুরু করব, কোথায় যে শেষ করব? আচ্ছা, এটা আপনারা দেখেন, আপনি পারকাশনটা শুরু করবেন রাইট ইলিয়াক ফোসা থেকে। ওকে, পারকাশন কিভাবে শুরু করবেন? প্যারালাল টু দ্য লেফট কোস্টাল মার্জিন, লেফট কোস্টাল মার্জিনের প্যারালালি শুরু করবেন। আপনি যাবেন হচ্ছে লেফট হাইপোকন্ড্রিয়াকের দিকে। ওকে, টুয়ার্ডস দ্য লেফট হাইপোকন্ড্রিয়াক। আচ্ছা, আপনি যখন স্প্লিনের নিচে, সাপোজ আপনি যখন স্প্লিনের নিচে, আমরা কি পাবো? রেজোনেন্ট পাবো, কারণ বাওয়েল
বাউল লুপস থাকে আমরা রেজোনেন্ট পাবো। আচ্ছা, রেজোনেন্ট থেকে ডাল কখন হবে? যখন আমি স্প্লিনের উপর পারকাস করব তখন অবশ্যই এটা ডাল হয়ে যাবে। নোট উইল বি চেঞ্জ ফ্রম রেজোনেন্ট টু ডাল হোয়ার দ্য লোয়ার বর্ডার ইজ দ্য স্প্লিন প্রেজেন্ট। সাপোজ আপনার লোয়ার বর্ডার অফ দ্য স্প্লিন আপনি আম্বিলিকাস বা তো অ্যাবভ দ্য আম্বিলিকাস, তাহলে আপনি বিলো দ্য আম্বিলিকাস আপনি পাবেন হচ্ছে রেজোনেন্ট, তারপরে অ্যাবভ দ্য আম্বিলিকাস আপনি ডাল পেয়ে যাবেন। তাহলে আপনি এটা চেঞ্জটা বুঝতে হবে যে রেজোনেন্ট থেকে ডাল হচ্ছে। আচ্ছা, আপনি যখন ডাল পেয়ে গেলেন, সাপোজ আমার স্প্লিনটা আছে আম্বিলিকাল রিজনে, আপনি এখানে ডাল পেয়ে গেলেন, আপনি কি এখানে আপনি কি স্টপ করে দিবেন কিনা পারকাশন? নো, পারকাশন স্টপ করা যাবে না। পারকাশন নোট উপরের দিকে আপনি পারকাস করে যাবেন। কোন পর্যন্ত পারকাস করবেন? আপ টু দা লেফট লোয়ার চেস্ট, এই পর্যন্ত আপনাকে পারকাস করতে হবে। এটা আমি যখন ওই যে বর্ণনা আমরা যখন স্প্লিনে বর্ণনাটা দিব ওখানে আমি বলবো। তাহলে আমি পারকাস শুরু করব রাইট ইলিয়াক ফোসা থেকে। আমি যখন ডাল পেয়ে যাব আমি পারকাস করতে করতে আমি যাব কন্টিনিউ দ্য পারকাশন আপ টু দা লেফট লোয়ার রিফ কেজ, এই পর্যন্ত আমি পারকাস করে যাব। আচ্ছা, এখন দেখেন লাস্টে একটা কথা বলা আছে, যে কোনো একটা পালপেবল মাস যদি লেফট হাইপোকন্ড্রিয়াক রিজনে হয় এবং এটা যদি ডাল অন পারকাশন হয়, তাহলে দিস মোস্ট লাইকলি টু বি স্প্লিন। এটা মনে রাখবেন, এটা হচ্ছে ক্লিনিক্যাল টিপস। পারকাশন নিয়ে কোনো ঝামেলা আছে কিনা বলেন? পারকাশন নিয়ে অনেক ধরনের কোশ্চেন থাকে, কোত্থেকে শুরু করব কোথায় শেষ করব, এই কনফিউশনটা দূর করে ফেলেন। আপনারা শুরু করবেন রাইট লেফট ফোসা থেকে, আপনি একেবারে চলে যাবেন লেফট লোয়ার রিপ কেস পর্যন্ত পারকাস করবেন। ওই যে স্প্লিন যেটার এগেইনস্টে থাকে 9, 10, 11 রিপ ও পর্যন্ত আপনি পারকাস করে যাবেন। ঠিক আছে? আচ্ছা, এরপরে আসেন নেক্সট। এই স্লাইডটা একটু ক্লামজি, এটা আপনাদের মনে রাখার দরকার নাই। যদি যারা একটু বেশি জানতে চান, পরের স্লাইডটা যারা একটু অ্যাডভান্স জানতে চান তারা একটু দেখতে পারেন। ঠিক আছে, এখানে কিছু কিছু কঠিন কঠিন শব্দ বলা আছে, এগুলো আপনাদের মাথায় নেওয়ার প্রয়োজন, এগুলো জিজ্ঞেস করার কথা না। ঠিক আছে, এখানে দেখেন দুইটা, একটা স্পেসের কথা বলা আছে, অ্যানাটমিক্যাল স্পেস, আপনাদের মনে আছে কিনা আমি জানি না, এটাকে বলে ট্রবিস স্পেস। আরেকটা সাইনের কথা বলা আছে ক্যাস্টেল সাইন। আচ্ছা, স্পেসটা কি আমরা দেখি, আমরা যখন স্মল ডিগ্রি অফ স্প্লিনোমেগালি যখন হবে তখন ক্যান বি ডিটেক্টেড বাই পারকাসিং এট দ্য জাংশন অফ দ্য লেফট মিড এক্সিলারি লাইন এন্ড দ্য কোস্টাল মার্জিন। এখানে ছবিতে দেখেন একটা জাংশন, এই যে লেফট কোস্টাল মার্জিন এন্ড দিস ইজ মিড এক্সিলারি লাইন, উপরে হচ্ছে 6 স্ট্রিপ, এখানে হচ্ছে ট্রায়াঙ্গুলার একটা স্পেস আছে, এটাকে বলা হয় ট্রবিস স্পেস। ওকে, দুইটা ছবিতেই দেখেন ট্রায়াঙ্গুলার একটা স্পেস দেখানো হচ্ছে, এটার বাউন্ডারিটা হচ্ছে নিচের দিকে হচ্ছে কোস্টাল মার্জিন, ল্যাটারালি হচ্ছে মিড এক্সিলারি লাইন এন্ড সুপিরিয়রলি হচ্ছে 6 স্ট্রিপ। এই যে স্পেসটা, দিস ইজ ট্রবিস স্পেস। যখন মাইল্ড ডিগ্রি অফ এনলার্জমেন্ট হয় এই স্পেসে আপনি ডাল অন পারকাশন পাবেন, সরি এই স্পেসটাতে আপনি ডাল অন পারকাশন পাবেন, স্পেশালি ডিউরিং ইন্সপিরেশনের সময়। দিস ইজ যখন একেবারে আর্লি স্প্লিনোমেগালি থাকবে ওইটাতে পাবেন, এই সাইনটাকে বলা হয় ক্যাস্টেল সাইন। আচ্ছা, নরমালি স্পেসটাতে কি হয়, নরমালি যখন স্প্লিনোমেগালি থাকে না, পারকাশন নোট ইজ রেজোনেন্ট ইন বোথ ফেজ অফ রেসপিরেশন। বোথ এক্সপিরেশন ইন্সপিরেশনের সময় এই স্পেসটাতে আপনি রেজোনেন্ট পাবেন, কিন্তু যখন মাইল্ড স্প্লিনোমেগালি হবে আপনি এক্সপিরেশনের সময় স্পেসটা ডাল পাবেন। এটা খুব মাইনরলি দেখতে, এটা আপনার পরীক্ষার হলে জিজ্ঞেস করবেন, আপনার করারও মনে রাখারও কোনো প্রয়োজন নাই, এটা জাস্ট জানার জন্য আমি বললাম। ঠিক আছে? আচ্ছা, এবার চলে আসেন পপুলার একটা কোশ্চেন, আপনাদের জিজ্ঞেস করা হবে আপনি যখন স্প্লিন পালপেশন এবং পারকাশন করে ফেললেন তখন আপনাকে জিজ্ঞেস করবে যে আপনি যে লেফট হাইপোকন্ড্রিয়াক রিজনে যে একটা মাস পেলেন, হোয়াই ইট ইজ স্প্লিন, এটা কেন আপনি স্প্লিন বলতেছেন, এটা অন্য কিছু না কেন, এটা কিডনি না কেন বা বাউল মাস কেন না, তখন আপনাকে অ্যান্সার কি দিতে হবে, এই লাইনগুলো সবগুলা বলতে হবে আপনি, এগুলো এটা যাতে মুখস্থ থাকে আপনাদের। ঠিক আছে? আচ্ছা, কি বলতে হবে স্যার? ফার্ম সোয়েলিং অ্যাপিয়ারিং বেনেথ দ্য লেফট কোস্টাল মার্জিন। স্যার আমি একটা ফার্ম সোয়েলিং পেয়েছি, কোথায় পাইলেন? লেফট কোস্টাল মার্জিন ইন দ্য লেফট হাইপোকন্ড্রিয়াক রিজন, মানে সোয়েলিংটা শুরু হয়েছে আমার লেফট কোস্টাল মার্জিন থেকে, লেফট সাবকোস্টাল রিজন থেকে, এবং এটা লেফট হাইপোকন্ড্রিয়াক রিজনে আমি পেলাম, এটার লোকেশন। আচ্ছা, এটা মুভস ডাউনওয়ার্ড অন ইন্সপিরেশনের সময় এটা ডাউনওয়ার্ডলি মুভ করে। নট বাইম্যানুয়ালি পালপেবল, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, বাইম্যানুয়ালি পালপেবল না, অর্থাৎ ব্যালেটেবল না। ব্যালেটেবল কোনটা হবে আপনারা সবাই জানেন, কিডনি হবে ব্যালেটেবল। যদি বাইম্যানুয়ালি পালপেবল আর ব্যালেটেবল হয় তাহলে দিস কিডনি, স্প্লিন হবে না। আচ্ছা, আপার বর্ডার, আপনি স্প্লিনের আপার বর্ডার আপনি কখনোই পাবেন না, আপনি লোয়ার বর্ডার ফিল করতে পারবেন কিন্তু আপার বর্ডার পাবেন না। আপার বর্ডার কোথায় থাকবে? এটা থাকবে একেবারে রিপ কেজের ভিতরে, ওই যে আমি স্পেসটা বললাম ট্রবিস স্পেস, ওখানে থাকবে। অর্থাৎ ওয়ান ক্যান নট গেট অ্যাবভ ইট, আপনি এটার উপরের দিকে, উপরের বর্ডার কখনোই পাবেন না, আপনি উপরের দিকে যেতে পারবেন না যেহেতু রিপ কেজের জন্য। আচ্ছা, আরেকটা ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে নচ। নচ কোথায় পাবেন? লোয়ার মিডিয়াল বর্ডারে আপনি নচ পেয়ে যাবেন।
নচ, এখন একটা কোশ্চেন হচ্ছে আপনি কি নচ কি সবসময় পাবেন? সবসময় নাও পেতে পারেন, তো বেশিরভাগ ক্ষেত্রে নচ পাবেন। দিস ইজ দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ স্প্লিন, নচ। আচ্ছা, আর ডাল টু পারকাশন, পারকাশন নোট অবশ্যই ডাল হবে। আচ্ছা, যদি এটা কিডনি হয় তাহলে পারকাশন নোট কি হবে? অবশ্যই রেজোন্যান্ট হবে, কারণ কি কিডনি রেট্রোপেরিটোনাল, এটার উপর বাউল লোবস থাকে। আচ্ছা, এই পয়েন্টগুলো আপনারা একেবারে মুখস্থ করে ফেলবেন, এটা ধরার সাথে সাথে গড় করে বলে দিতে হবে। প্রথমে লোকেশন বলবেন, মুভস ডাউনওয়ার্ড ডিউরিং ইন্সপিরেশন, নট বাই ম্যানুয়ালি পালপেবল, আপনি আপার বর্ডার কখনোই ফিল করতে পারবেন না স্প্লিনের, এবং নচ পাবেন, এবং ডাল টু পারকাশন। এই প্রতিটা পয়েন্ট ইম্পর্টেন্ট। এখন আপনি একটা স্প্লিন পেয়ে গেলেন, আমি একটা স্প্লিনোমেগালি পেলাম, এখন আমাকে ডিসক্রাইব করতে হবে যে প্রেজেন্ট ইউর কেস। অনেক সময় আমরা এক্সামিনার আপনার বলবে আপনি প্রেজেন্ট করেন শর্ট কেসে বললে, তখন আপনি কি বলবেন? এই একেবারে টোটো পয়েন্ট গুলো বলে দিতে হবে। স্প্লিন ইজ পালপেবল সাপোজ 6 সেন্টিমিটার অর 7 সেন্টিমিটার ফ্রম দ্য লেফট কোস্টাল মার্জিন অ্যালং দ্য অ্যান্টেরিয়র অ্যাক্সিলারি লাইন। এই যে এখানে বললাম যে আমি মাপটা কোত্থেকে নিতে হবে? অ্যান্টেরিয়র অ্যাক্সিলারি লাইন থেকে নিতে হবে টুয়ার্ডস দ্য রাইট ইলিয়াক ফোসা। কোন বরাবর নিতে হবে? রাইট ইলিয়াক ফোসা বরাবর নিতে হবে। আচ্ছা, এখানে তারপরে বলবেন ওয়েল ডিফাইন্ড মিডিয়াল বর্ডার এন্ড দেয়ার ইজ নচ। আপনি নচ, দিস ইজ ডেফিনিটিভ সাইন অফ স্প্লিন। সারফেস রেগুলার হতে পারে, ইরেগুলার হতে পারে, আপনার যেটা মনে হয় বলবেন। টেন্ডার ও নন টেন্ডার, সাধারণত স্প্লিন নন টেন্ডার হয়, এটা মনে রাখবেন। সাধারণত টেন্ডারনেস থাকে না, আনলেস যদি স্প্লিনিক অ্যাবসেস না থাকে, দিস ভেরি ভেরি রেয়ার। আচ্ছা, স্প্লিন সাধারণত ফার্ম ইন কনসিস্টেন্সি হয়, হার্ডও হতে পারে যদি সেকেন্ডারিজ থাকে। স্প্লিনে সেকেন্ডারি সাধারণত জমা হয় না, মনে রাখবেন সেকেন্ডারিজ অথবা মেটাস্টেজ, যে কোনো কার্সিনোমা প্রাইমারি সাইড থেকে সেকেন্ডারি মানে জমা হয় কোথায়? সাধারণত লিভার। স্প্লিনে জমা হয় না, তবে রেয়ারলি হতে পারে, সেক্ষেত্রে আপনি হার্ট পেতে পারেন, সাধারণত ফার্ম পাবেন। আপনারা বলবেন ফার্ম ইনকনসিস্টেন্সি। আচ্ছা, আপনি আপার বর্ডার কখনোই পাবেন না। 6 নম্বর পয়েন্টটা খেয়াল করেন, আই ক্যান নট ইনসিনুয়েট মাই ফিঙ্গার বিটুইন দ্য মাস এন্ড দ্য লেফট কোস্টাল মার্জিন। আপনি যখন স্প্লিনোমেগালি থাকবে, যখন মডারেট স্প্লিনোমেগালি, ম্যাসিভ স্প্লিনোমেগালি হবে, আপনি ফিঙ্গারটা ভিতরে প্রবেশ করতে, ইনসিনুয়েট করতে পারবেন না। আচ্ছা, এটি বলে যে এটাকে অনেকে আবার বলে ফিঙ্গার ইনসিনুয়েশন টেস্ট। ওকে, এইখানে এটা এভাবে আপনার ভাষাটা হবে এভাবে, আই ক্যান নট ইনসিনুয়েট মাই ফিঙ্গার বিটুইন দ্য মাস এন্ড দ্য লেফট সাবকোস্টাল মার্জিন। যদি এটা কিডনি হইতো তাহলে আপনি অবশ্যই ফিঙ্গার ইনসিনুয়েট করতে পারতেন বিটুইন দ্য কিডনি মাস এন্ড দ্য লেফট সাবকোস্টাল মার্জিন। যেহেতু এটা স্প্লিন, আপনি ফিঙ্গারটা ইনসিনুয়েট করতে পারবেন না। আচ্ছা, তারপরে আপনি বললেন পারকাশন নোট। পারকাশন নোটটা কি? পারকাশন নোট ওভার দ্য মাস ইজ ডাল। আচ্ছা, মাসের উপরে আমি ডাল পেলাম, তারপরে এটা যে স্প্লিন, এটার প্রমাণ হচ্ছে পরে যে আমি লাইনটা লিখলাম, হুইচ ইজ কন্টিনিউয়াস উইথ দ্য স্প্লিনিক ডালনেস ইন দ্য লেফট লোয়ার চেস্ট। এই যে আমি বললাম যে আপনি যখন ডালনেস পেয়ে যাবেন লোয়ার বর্ডারে, যখন আপনি আম্বিলিকাল রিজনে সাপোজ আপনি ডালনেস পেয়ে গেলেন, আপনি পারকাশন করে করে আপনি লেফট লোয়ার চেস্ট রিপ পর্যন্ত যাবেন। এই যে বর্ণাতে কেন যাবেন? কারণ এটা হচ্ছে, আপনি যদি ডালনেসটা কন্টিনিউশন থাকে, ডালনেসের কন্টিনিউশন থাকে লেফট লোয়ার রিপ কেজ অথবা লেফট লোয়ার চেস্টে যদি আপনি ডাল পান, তাহলে দিস ইজ ইন্ডিকেট করে দিস ইজ স্প্লিন। তাহলে আপনার ভাষাটা হবে পারকাশন নোট ওভার দ্য মাস ইজ ডাল which is continuous with the splenic dullness in the left lower chest. এই জিনিসটা আপনারা একেবারে মুখস্থ করে ফেলবেন, তাহলে আপনাদের পালপেশনের সময় বা আপনাদের যে কোনো এক্সামিনেশনের সময় আর ভুল হবে না। ঠিক আছে? এটা যেমন লিভারের ক্ষেত্রে, স্প্লিনের ক্ষেত্রে, যে কোনো অর্গানের বর্ণনার ক্ষেত্রে আপনারা এটা মনে মনে একটা তৈরি করে নেবেন। এটা আপনারা কিভাবে বলবেন, এক্সামিনারের কাছে কিভাবে বলবেন, আপনারা তৈরি করে নেবেন। আচ্ছা, এবার আমার কিন্তু স্প্লিনের এক্সামিনেশন, পালপেশন, পারকাশন শেষ। আপনি কিভাবে কেস প্রেজেন্ট করবেন শেষ। আপনাকে একটা কোশ্চেন বলা হলো হোয়াইট ইজ স্প্লিন, এটাও শেষ। এখন আমরা কিছু থিওরিটিক্যাল কোশ্চেনে যাব, যে আপনাকে যদি এরকম শর্ট কেস অথবা যদি লং কেস হয়, আপনাকে কি কি ক্রস করতে পারে, স্পেশালি শর্ট কেসে। জাস্ট কিছু কজোলজি, এগুলো মনে রাখবেন। আচ্ছা, এখন আসেন ম্যাসিভ স্প্লিনোমেগালি। আচ্ছা, ম্যাসিভ স্প্লিনোমেগালি আমি কখন বলবো? আচ্ছা, এটার ক্লিয়ার কাট কোনো ডেফিনেশন নাই, তবে কিছু কিছু বইতে বলা আছে, যেমন আপনি যদি স্প্লিন যদি আম্বিলিকাস ক্রস করে, তাহলে আমি ম্যাসিভ স্প্লিনোমেগালি বলবো। যদি মোর দেন 7 সেন্টিমিটার হয়, মানে আপনি যখন ফিতা দিয়ে মাপবেন ফ্রম দ্য লেফট কোস্টাল মার্জিন অ্যালং দ্য অ্যান্টেরিয়র অ্যাক্সিলারি লাইন, এটা যদি 7 সেন্টিমিটার অথবা 7 সেন্টিমিটার বেশি হয়, তখন আমরা বলবো ম্যাসিভ স্প্লিনোমেগালি। অথবা এটা যদি আম্বিলিকাস ক্রস করে, তখনও বলবো ম্যাসিভ স্প্লিনোমেগালি। এটা কি কি কজ? দেখেন, কজ কিন্তু খুব বেশি না, শেষে যেটা লেখছে এগুলো বলতে যাবেন না। প্রথম চারটা আপনারা বলবেন সিএমএল, মায়োলোফাইব্রোসিস। সিএমএল মানে ক্রনিক মাইলয়েড লিউকেমিয়া, মায়োলোফাইব্রোসিস, এটা এই দুটো হচ্ছে মায়োলো প্রলিফারেটিভ ডিসঅর্ডার। ওকে, সিএমএল, মায়োলোফাইব্রোসিস, ক্রনিক কালাজ্বর, ক্রনিক ম্যালেরিয়া। আচ্ছা, কিছু কিছু এক্সামিনার আমাদের কালাজ্বর এখন অবশ্য খুব বেশি নাই,
ক্রনিক ম্যালেরিয়া এগুলো খুব বেশি পাওয়া যায় না, একসময় পাওয়া যেত, এই জন্য আমাদের কিছু কিছু এক্সামিনার এই দুইটা আগে পছন্দ করে। আপনারা ক্রনিক কালাজ্বর, ক্রনিক ম্যালেরিয়া এই দুটো আগে বলতে পারেন, তারপরে আপনারা সিএমএল বললেন, মাইলোফাইব্রিস বললেন, এই চারটা বলে থেমে যাবেন। প্রাইমারি লিম্ফোমা অফ দ্য স্প্লিন এটা বলার দরকার নেই, দিস ইজ ভেরি রেয়ার, আপনারা জানার জন্য জানতে পারেন। এই চারটা যাতে আপনার মিস না হয়, যখন আপনাকে কেউ জিজ্ঞেস করবে বলেন ম্যাসিভ স্প্লিনোমেগালির কজ যখন বলবেন। ওকে, ম্যাসিভের পরে আসবে আপনার মডারেট স্প্লিনোমেগালি। আমরা মডারেট স্প্লিনোমেগালি কখন বলবো? ওই যে মাপটা বললাম, যদি 3 to 7 সেন্টিমিটার, যদি 7 সেন্টিমিটার কম হয় তাহলে আমরা এটাকে বলবো মডারেট স্প্লিনোমেগালি। আচ্ছা, মডারেট স্প্লিনোমেগালির কজ কি? দেখেন এখানেও চারটা কজ আপনাকে বলতেই হবে। আচ্ছা, এই ক্ষেত্রে আপনার ম্যাসিভ স্প্লিনোমেগালির কজগুলো কিন্তু চলে আসবে। ওই ম্যাসিভ স্প্লিনোমেগালি যে কজগুলোতে হয়, এই ডিজিজগুলো কিন্তু মডারেট স্প্লিনোমেগালি করতে পারে। হয়তো আপনার পেশেন্টরা যখন আপনাকে মডারেট স্প্লিনোমেগালি যখন হইলো তখন আপনার কাছে প্রেজেন্ট করলো, তাহলে এই কজগুলো এই ক্ষেত্রে চলে আসবে। এই কজের বাইরে আরো চারটা কজ সাধারণত মডারেট স্প্লিনোমেগালি যেগুলোতে হয়, পোর্টাল হাইপারটেনশন ডিউ টু এনি কজ, আমাদের মোস্ট কমন কজ হচ্ছে সিএলডি, ক্রনিক লিভার ডিজিজ, তারপরে হচ্ছে থ্যালাসেমিয়া, লিম্ফোমা, লিউকেমিয়া। এই চারটা বলে থেমে যাবেন। নিচেরটা বলার প্রয়োজন নাই, জানার জন্য জানতে পারেন স্টোরেজ ডিজিজ, যেমন গাউচার ডিজিজ, এগুলো হচ্ছে খুব রেয়ার, এগুলা বলার কোনো প্রয়োজন নাই। আচ্ছা, যেটা আপনাকে বলতেই হবে পোর্টাল হাইপারটেনশন, অথবা আপনি চাইলে সিএলডি উইথ পোর্টাল হাইপারটেনশন বলতে পারেন, কোনো প্রবলেম নাই। থ্যালাসেমিয়া বলতেই হবে, লিম্ফোমা, লিউকেমিয়া, এই চারটা আপনাকে বলতেই হবে মডারেট স্প্লিনোমেগালি। প্লাস হচ্ছে যদি আরো জিজ্ঞেস করে তখন আপনি ম্যাসিভ স্প্লিনোমেগালি কজগুলো বলে দিবেন। আচ্ছা, এবার আসেন মাইল্ড স্প্লিনোমেগালি। মাইল্ড স্প্লিনোমেগালি আমরা কখন বলবো? মাইল্ড স্প্লিনোমেগালি যদি 3 সেন্টিমিটারের নিচে হয়, অথবা জাস্ট পালপেবল স্প্লিন, জাস্ট এটাকে অনেক সময় মাইল্ড স্প্লিনোমেগালি না বলে আমরা টিপ এনলার্জমেন্ট বলি, স্প্লিনিক টিপ এনলার্জমেন্ট। আচ্ছা, স্প্লিনিক টিপটা শুধু আমরা পাই সেক্ষেত্রে। এটার কিছু কিছু কজ আছে, যেমন ইনফেকশন, যে কোনো ইনফেকশন কি ইনফেকশাস মনোনিউক্লিওসিস, ইনফেক্টিভ এন্ডোকার্ডিটিস, এগুলোতে সাধারণত মাইল্ড স্প্লিনোমেগালি, কানেক্টিভ টিস্যু ডিসঅর্ডার, রিউমাটয়েড আর্থ্রাইটিস, এসএলই, এই পেশেন্টগুলোর ক্ষেত্রে আপনারা পেতে পারেন। আচ্ছা, আদার মাইলোপ্রলিফারেটিভ ডিসঅর্ডার যেমন পলিসাইথেমিয়া, রুব্রা ভেরা, এনসিএল থ্রম্বোসাইথেমিয়া, এগুলোতে হেমোলাইটিক অ্যানিমিয়াতে আপনি পাবেন। ইনফিলট্রেটিভ কিছু ডিসঅর্ডার আছে, অ্যামাইলয়েড সার্কিট, এগুলোতে পাবেন। আপনার প্রথম দুইটা কজ আপনাকে অবশ্যই বলতে হবে, প্রথম দুইটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। ইনফেকশনের মধ্যে আপনি ইনফেকশাস মনোনিউক্লিওসিস, ইনফেক্টিভ এন্ডোকার্ডিটিস, আপনি ভাইরাল হেপাটাইটিস অনেক ক্ষেত্রে পেতে পারেন। কানেক্টিভ টিস্যু ডিসঅর্ডার, এই দুইটা বললেই আপনার এক্সামিনার খুশি। পরের গুলো যদি আপনি এক্সামিনার বলে তাহলে বলবেন, না নাহলে বলার কোনো প্রয়োজন নেই। আচ্ছা, আমরা তিনটা ম্যাসিভ স্প্লিনোমেগালি, মডারেট স্প্লিনোমেগালি এন্ড মাইল্ড স্প্লিনোমেগালি, এগুলার কজ আমরা জেনে গেলাম। আচ্ছা, এখন এই স্লাইডটা যাওয়ার আগে এখানে একটা কজ বলা আছে যে হেপাটোস্প্লিনোমেগালি। আচ্ছা, স্প্লিন যখন বড় হয় আপনারা একটা জিনিস মনে রাখবেন, স্প্লিন যে কজগুলো আমরা বললাম বেশিরভাগ কজে কিন্তু হেপাটোমেগালি থাকে। আইসোলেটেড স্প্লিনোমেগালি কিন্তু খুব কম পাওয়া যায়। স্প্লিনোমেগালির সাথে বেশিরভাগ ক্ষেত্রেই হেপাটোমেগালি থাকে। সেই জন্য একটা পপুলার টার্ম আছে হেপাটোস্প্লিনোমেগালি। হেপাটোস্প্লিনোমেগালি কি কি দেখেন, আগের কজগুলো এখানে বলা আছে, সিএমএল, সিএলএল, ক্রনিক মাইলোইড লিউকেমিয়া, ক্রনিক লিম্ফেটিক লিউকেমিয়া, মাইলোফাইব্রোসিস, লিম্ফোমা, ক্রনিক কালাজার, ক্রনিক ম্যালেরিয়া, সিএলডি উইথ পোর্টাল হাইপারটেনশন, এই সবগুলা কজে কিন্তু দেখবেন স্প্লিনোমেগালিতে বলা আছে। তাহলে একটা জিনিস মনে রাখবেন, আইসোলেটেড স্প্লিনোমেগালি খুব বেশি হয় না, 2-3টা কজে হয়, এটা আমি পরে দেখাচ্ছি। বেশিরভাগ ক্ষেত্রে হেপাটোমেগালি থাকে। তাহলে হেপাটোস্প্লিনোমেগালির মোস্ট কমন কজ হচ্ছে এগুলা। পরে যে আদার্সে যেগুলো দেওয়া আছে এগুলা যদি আপনি না বলেন, যদি জিজ্ঞেস করে বলবেন, না জিজ্ঞেস করলে বলার দরকার নেই। ওই যে ইনফেকশন, ভাইরাল অ্যাকিউট ভাইরাল হেপাটাইটিস, ইনফেকশাস মনোনিউক্লিয়াস সাইটোমেগালোভাইরাস, কানেক্টিভ টিস্যু ডিজিজ, এসএলই, ইনফিলট্রেটিভ ডিসঅর্ডার যেমন অ্যামাইলোইডোসিস, সার্কোইডোসিস, এগুলোতে হেপাটোস্প্লিনোমেগালি দুইটাই হতে পারে। আচ্ছা, তাহলে একটা পপুলার কোশ্চেন হচ্ছে হেপাটোস্প্লিনোমেগালি। এই যে এবার আসেন আইসোলেটেড স্প্লিনোমেগালি। আইসোলেটেড স্প্লিনোমেগালি সাধারণত হয় না, আমি বলছি আপনাদের আগেই, কারণ আপনি যে কোনো মাইলোপ্রলিফারেটিভ ডিসঅর্ডার বা লিম্ফোপ্রলিফারেটিভ ডিসঅর্ডার যেগুলোতে এক্সট্রামেডুলারি হেমাটোপয়েসিস হয়, এগুলোতে কিন্তু দুটা অর্গানই বড় হয়, স্প্লিনও বড় হয়ে যায়, আপনার লিভারও বড় হয়ে যায়। হেপাটোমেগালি, স্প্লিনোমেগালি দুইটা থাকে, তবে কিছু কিছু ক্ষেত্রে এগুলো খুব বেশি কমন না। এই কোশ্চেনটা আপনাদের হয়তো কেউ জিজ্ঞেস করবে না, তারপরে আমি জানার জন্য বলতেছি, আপনি আইসোলেটেড স্প্লিনোমেগালি আপনি পাবেন স্প্লিনিক ভেইন থ্রম্বোসিস, স্প্লিনিক অ্যাবসেস এন্ড কিছু অটোইমিউন ডিজিজ আপনি পেতে পারেন। আচ্ছা, আপনি মনে রাখতে পারেন, এটা আপনাকে সাধারণত যদি খুব বেশি আহ যদি খুব অ্যাডভান্স লেভেলের হয় আপনাকে জিজ্ঞেস করতে পারে। আচ্ছা, স্লাইডটা আপনারা খুব মনোযোগ দিয়ে দেখেন, এটা আপনাদের সব ক্ষেত্রে কাজে লাগবে। সব ক্ষেত্রে আমি বলতেছি আপনার আন্ডার গ্রাজুয়েট প্লাস পোস্ট গ্রাজুয়েট, এটা কাজে লাগবে।
আচ্ছা, এটা নিয়ে অনেকে কনফিউজ থাকে যে হাইপার স্প্লিনিজম, একটা স্প্লিনোমেগালি, হাইপার স্প্লিন, দুটো কিন্তু আলাদা টার্ম। আমি হাইপার স্প্লিনিজম কখন বলবো? আমার 4টা ক্রাইটেরিয়া আমার থাকলে আমি বলবো হাইপার স্প্লিনিজম। দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা আপনাদের রিটেনেও আসতে পারে, আপনাকে ভাইভাতে জিজ্ঞেস করতে পারে। আপনি যদি এটা এভাবে ক্রাইটেরিয়া ওয়াইজ বলতে পারেন, আপনি একেবারে অনার্স নাম্বার পাবেন আমি বলতে পারি, কারণ বেশিরভাগই এটা বলতে পারবে না। ঠিক আছে? আচ্ছা, কি কি ক্রাইটেরিয়া থাকে? আমার অবশ্যই স্প্লিনোমেগালি থাকবে। হাইপার স্প্লিনিজম হইতে হলে আমার একটা বড় স্প্লিন লাগবে, স্প্লিনোমেগালি থাকবে। তারপরে কি লাগবে? আমার পেরিফেরাল ব্লাড ফিল্ম আমি করব। পেরিফেরাল ব্লাড ফিল্ম আমি কি পারবো? এনিমিয়া পেতে পারি, নিউট্রোপেনিয়া পাবো, থ্রম্বোসাইটোপেনিয়া পাবো। আচ্ছা, তিনটাই কি পাবো? তিনটা নাও পাইতে পারি, যে কোনো একটা পাইতে পারি, অথবা দুইটা পাইতে পারি, অথবা তিনটাও পেতে পারি, আইদার সিঙ্গলি অর ইন কম্বিনেশন। এনিমিয়া সাধারণত বাইসাইটোপেনিয়া থাকে, এটা মনে রাখেন। এখানে দেখেন আমি কিন্তু লিউকোপেনিয়া বলি না, আমি কিন্তু এখানে বলা আছে নিউট্রোপেনিয়া। সাধারণত স্প্লিনোমেগালি, যেটা হাইপার স্প্লিনিজমে নিউট্রোফিলটা কমে যায়, কমে, তবে অ্যাডভান্স স্টেজে আমরা কিন্তু লিউকোপেনিয়া পাই। আচ্ছা, আপনারা যদি লিউকোপেনিয়া বলেন তাতে সেটাও ভুল হবে না। আচ্ছা, পিবিএফ আমরা বোন মেরুতে কি পাবো? বোন মেরু নরমালি সেলুলার হতে পারে, অথবা হাইপার সেলুলার হতে পারে। হাইপার সেলুলার কেন হবে? যেহেতু অ্যানিমিয়া হচ্ছে, নিউট্রোপেনিয়া হচ্ছে, থ্রম্বোসাইটোপেনিয়া হচ্ছে, সেল লাইনগুলো যেহেতু কমে যায়, বোন মেরু বেশি অ্যাক্টিভ হয়ে যাবে, সেক্ষেত্রে হাইপার সেলুলার বোন মেরু আপনি পেতে পারেন, আবার নরমালি সেলুলারও পেতে পারেন। আচ্ছা, লাস্টের যে পয়েন্টটা দেখেন, আপনার যখন হাইপার স্প্লিনিজম হইলো, মানে কিন্তু আমি যদি স্প্লিনটা কেটে দিই, ফলোইং স্প্লিনেক্টমি সিগনিফিকেন্ট ইমপ্রুভমেন্ট অফ দা পেরিফেরাল ব্লাড ফিল্ম, অর্থাৎ আমার পিবিএফ এ এনিমিয়া, নিউট্রোপেনিয়া, থ্রম্বোসাইটোপেনিয়া এগুলো কারেক্টেড হয়ে যাবে আমরা যদি স্প্লিনেক্টমি করে ফেলি। তাহলে এই 4টা ক্রাইটেরিয়া যদি মিলতে হবে আপনাকে হাইপার স্প্লিনিজম বলার জন্য। একটা হচ্ছে স্প্লিনোমেগালি, পিবিএফ এ আপনি কি পাবেন? এনিমিয়া, নিউট্রোপেনিয়া এন্ড থ্রম্বোসাইটোপেনিয়া, আইদার সিঙ্গলি অর ইন কম্বিনেশন। বোন মেরুতে আমরা কি পাবো? হাইপার সেলুলার পেতে পারি, নরমাল সেলুলার পেতে পারি। ফলোইং স্প্লিনেক্টমি, আপনি যখন স্প্লিনটা আমি যখন কেটে দিব, তখন পিবিএফ এর এই ঝামেলাগুলো এগুলো কারেকশন হয়ে যাবে। ওকে, আচ্ছা, এখানে যদি কারো কিছু বোঝার থাকে আপনারা কোশ্চেন করতে পারেন। হাইপার স্প্লিনিজম এটা আপনাদের জিজ্ঞেস করবে, এবং আপনারা ওয়ার্ডে কিন্তু আপনারা পাবেন, এরকম রোগী প্রচুর পাবেন। যে স্প্লিনোমেগালির ক্ষেত্রে আপনারা যখন ব্লাড পিকচার দেখবেন তখন এরকম পাবেন। স্যার হাইপারস্প্লিনিজমটা কেন হয়? হাইপার স্প্লিনিজম কেন হয়? হাইপার স্প্লিনিজম হয় স্প্লিন যখন বড় হয়। স্প্লিনোমেগালি যখন হয় তখন এটার মেকানিজম হচ্ছে এটারে পুলিং হয়। সেল সেল ডিস্ট্রাকশন করা শুরু করে, সে আরবিসি ডিস্ট্রাকশন করা শুরু করে, নিউট্রোফিল ডিস্ট্রাকশন করা, পুল করা শুরু করে, পুল করে সে ডিস্ট্রাকশন করা শুরু করে দেয়, এবং থ্রম্বোসাইট, প্লেটিলেট, এগুলা শান্ত ডিস্ট্রাকশন করা শুরু করে। যখন ওই এই ডিস্ট্রাকশনের জন্য এই হাইপার স্প্লিনিজম ফিচার গুলো আমার ডেভেলপ করে। ঠিক আছে? এখন আপনাদের আমরা কিছু টিপস দিব, ক্লিনিক্যাল টিপস, এগুলা যে আপনি কিভাবে সহজে ডায়াগনোস করতে পারবেন স্প্লিনোমেগালির সাথে আপনি কি কি খুঁজবেন। দেখেন, আপনার যদি দেখেন যে একটা পেশেন্ট স্প্লিনোমেগালি আছে, সাথে অ্যানিমিয়া আছে, ওকে, কিন্তু আপনি কি খুঁজবেন? দেখবেন যে কোনো স্টিগমাটা নাই, সিএলডি এর কোনো লিম্ফ নোড নাই, কোনো রিউমেটোলজিক্যাল ডিজিজ অর্থাৎ জয়েন্ট পেইন, জয়েন্ট ডিফর্মিটি এগুলো নাই, তাহলে আপনার কি হইতে পারে? এটা মাইলোপ্রলিফারেটিভ ডিসঅর্ডার হওয়ার সম্ভাবনা বেশি। মাইলোপ্রলিফারেটিভ ডিসঅর্ডার কি? সিএমএল, মাইলোফাইব্রোসিস এগুলা। ওকে, আচ্ছা, আরেকটা পেশেন্ট আপনি পেলেন যেটার যার এনিমিয়া আছে, হেপাটোস্প্লিনোমেগালি আছে, লিম্ফ নোড আছে। আপনি লিম্ফ নোড পেলেন, এনিমিয়া পেলেন, হেপাটোস্প্লিনোমেগালি পেলেন, বাট কোনো স্টিগমাটা নেই এক্সেপ্ট হেপাটোমেগালি, স্টিগমাটা অফ সিএলডি নাই, কোনো রিউমাটোলজিক্যাল ডিজিজে কোনো এভিডেন্স নাই, তাহলে এটা লিম্ফোপ্রলিফারেটিভ ডিসঅর্ডার, অর্থাৎ আপনার সিএলএল হতে পারে। ঠিক আছে? আচ্ছা, আরেকটা টিপস দেখেন, আপনি এনিমিয়া পেলেন, স্প্লিনোমেগালি পেলেন, আপনি আর্থ্রোপ্যাথি পেলেন, অর্থাৎ আপনি রিউমাটোলজিক্যাল ডিজিজের এভিডেন্স পেয়ে গেলেন, আপনি ভাস্কুলারিটি র্যাশ পেয়ে গেলেন, কিন্তু স্টিগমাটা অফ সিএলডি আপনি পাইলেন না, তাহলে সেটা কি হতো? ফেল্টিস সিনড্রোম। ফেল্টিস সিনড্রোমটা কি? এটা কিছু না, এটা কি কি হয়? এটা আপনার রিউমাটয়েড আর্থ্রাইটিস, সেরোপজিটিভ রিউমাটয়েড আর্থ্রাইটিস প্লাস হচ্ছে স্প্লিনোমেগালি, এই দুটো যদি থাকে তখন আমরা এইটাকে নাম দেই ফেল্টিস সিনড্রোম। সেক্ষেত্রে নিউট্রোপেনিয়াও থাকে, আপনি পেরিফেরাল ব্লাড ফিল্ম করলে আপনি নিউট্রোপেনিয়া পাবেন। আচ্ছা, আচ্ছা, আরেকটা পেশেন্টের মনে করেন আপনি পেলেন এনিমিয়া পেলেন, হেপাটোস্প্লিনোমেগালি পেলেন, জন্ডিস পাইলেন। আচ্ছা, কিন্তু জন্ডিস বাদে আপনি কোনো স্টিগমাটা অফ ক্রনিক লিভার ডিজিজও পেলেন না, আপনি রিউমাটোলজিক্যাল ডিজিজের কোনো এভিডেন্সও পাইলেন না, তাহলে সেটা কি হবে? হেমোলাইটিক এনিমিয়া হওয়ার সম্ভাবনা বেশি, থ্যালাসেমিয়া হতে পারে। আচ্ছা, এই টিপস গুলো মনে রাখলে আপনাদের লং কেসে সুবিধা হবে, এগুলো আপনারা শুধু মনে রাখেন। আচ্ছা, এতক্ষণ আমি যে কজ গুলো বললাম, আপনাদের যে টিপস গুলো দিলাম, এরপরে একটা ইম্পর্টেন্ট কোশ্চেন আপনাকে জিজ্ঞেস করে, আপনি যখন পরীক্ষার হলে একটা স্প্লিন পেয়ে গেলেন,
তখন আপনাকে জিজ্ঞেস করবে আপনি স্প্লিনোমেগালি পেলেন, ওকে ভালো কথা, আপনি আর কি কি রিলেভেন্ট জিনিস দেখতে চান। রিলেভেন্ট মানে আপনি স্প্লিনোমেগালি কজ আইডেন্টিফাই করার জন্য আপনি কি কি খুঁজবেন। তখন আপনাকে বলতে হবে স্যার আমি অ্যানিমিয়া দেখতে চাই, আমি জন্ডিস দেখতে চাই, আমি লিম্ফ নোড দেখতে চাই। আচ্ছা, আমি আদার স্টিগমাটা, জন্ডিস বাদে আদার স্টিগমাটা অফ ক্রনিক লিভার ডিজ আছে কিনা এগুলো দেখতে চাই। বনি টেন্ডারনেস, পিগমেন্টেশন, কোনো রিউমাটোলজিক্যাল ডিজিজের কোনো এভিডেন্স আছে কিনা, এক্সকুরিয়েশন মার্কস, দ্যাট মিন্স প্রুরাইটাস আছে কিনা। প্রুরাইটাস থাকলে এক্সকুরিয়েশন, এটা আপনারা না বললে হবে। আচ্ছা, প্রুরাইটাস সাধারণত ম্যালিগন্যান্সি গুলোতে প্রুরাইটাস থাকে, অনেক ক্ষেত্রে, সব ক্ষেত্রে পাবেন যে তা না। আচ্ছা, আপনার প্রথম যে 4-5টা জিনিস আপনি এগুলো দেখতে চান, এগুলো আপনাকে বলতেই হবে। আমি অ্যানিমিয়া দেখতে চাই, জন্ডিস দেখতে চাই, এটা আপনাকে জিজ্ঞেস করবে যদি আপনি স্প্লিনোমেগালি পান। আন্ডার গ্রাজুয়েটে ইজ ভেরি পপুলার কোশ্চেন। লিম্ফ নোড দেখতে চাই, সিএল স্টিগমাটা দেখতে চাই, বনি টেন্ডারনেস, পিগমেন্টেশন, রিউমাটোলজিক্যাল ডিজিজ এভিডেন্স এন্ড এক্সকুরেশন মার্কস। ওকে, আচ্ছা, এগুলা কেন দেখতে চান এগুলো কিন্তু এক্সপ্লেনেশন কিন্তু আগে বলা হয়েছে, ওই যে আপনার টিপসে বলে দিছি যে এগুলো দেখে আমি কোনটা সাথে কোনটা মিলাইলে আমি কি পাবো। তারপর আপনারা যখন থিওরিটিক্যাল যখন আরো ক্লাসগুলো আপনারা করবেন আরো ভালো বুঝতে পারবেন। ঠিক আছে, এতক্ষণ আমরা আলাপ করলাম স্প্লিনোমেগালি, হাইপার স্প্লিনিজম এগুলো নিয়ে। এখন আমরা একটু কথা বলবো হাইপোস্প্লিনিজম। হাইপোস্প্লিনিজম মানে ছোট স্প্লিন, মানে নরমাল থেকে ছোট হয়ে গেল বা স্প্লিন হাওয়া হয়ে গেল। সেটা কোন ক্ষেত্রে হতে পারে? সেটা হতে পারে স্প্লিনিক যদি ইনফাকশন হয়। স্প্লিনিক ইনফাকশন কোন ক্ষেত্রে হতে পারে? সিকেল সেল অ্যানিমিয়া, যে কোনো ভাস্কুলাইটিসে হতে পারে। আচ্ছা, স্প্লিনিক অ্যাট্রোফি বলতে পারেন এটা, স্প্লিনিক আর্টারি থ্রম্বোসিস, সিলিয়াক ডিজিজ, এই তিনটেই মনে রাখেন। আরো দুই একটা রিয়ার কজে মনে রাখার দরকার নাই, আপনারা মনে রাখবেন স্প্লিনিক ইনফাকশন। ইনফেকশন কি কারণে হতে পারে? সিকেল সেল অ্যানিমিয়া, ভাস্কুলাইটিস, স্প্লিনিক আর্টারি থ্রম্বোসিস, সিলিয়াক ডিজিজ, এই 3-4টা কজ মনে রাখেন, যদি কেউ জিজ্ঞেস করে এটা বলে দিবেন। আচ্ছা, এখন আরেকটা পপুলার জিনিস আপনাদের থিওরিটিক্যালি জিজ্ঞেস করা হয় যে আমাদের অনেক সময় স্প্লিনেক্টমি করা লাগে। ঠিক আছে, আপনারা ওয়ার্ডে প্রায় পাবেন। স্লাইডটা একটু স্যার, ইয়েস, স্লাইডটা একটু স্যার দেখান। কোনটা? হাইপোস্প্লিনিজম। জি স্যার। আচ্ছা, হাইপোস্প্লিনিজম দেখেন, হাইপোস্প্লিনিক ইনফেকশন সেক্ষেত্রে হচ্ছে সিকেল সেল অ্যানিমিয়া, ভাস্কুলাইটিস, স্প্লিনিক আর্টারি থ্রম্বোসিস, সিলিয়াক ডিজিজ, এতটুকু মনে রাখেন। ঠিক আছে, এই আচ্ছা, এবার আসি নেক্সট স্লাইডে। আমরা অনেক সময় আমাদের স্প্লিনেক্টমি করতে হয়। আমরা আপনার ওয়ার্ডে দেখবেন থ্যালাসেমিয়া রোগীদের অনেক বড় বিশাল স্প্লিন নিয়ে আসে। যত স্প্লিন যত বড় হবে, ওই যে আমি বললাম হাইপার স্প্লিনিজমের ফিচার গুলো হবে, অ্যানিমিয়া হবে, থ্রম্বোসাইটোপেনিয়া হবে, নিউট্রোপেনিয়া হবে। স্পেশালি ওরা বারবার ব্লাড ট্রান্সফিউশনে আসবে, যাদের বারবার ব্লাড ট্রান্সফিউশনের প্রয়োজন হয় তাদের একটা ইন্ডিকেশন আছে, আপনি স্প্লিনেক্টমি করে ফেলেন। আচ্ছা, স্প্লিনেক্টমি যাদের হবে বা অথবা যেসব পেশেন্টদের হাইপোস্প্লিনিজম থাকবে তাদেরকে আপনি কি কি অ্যাডভাইস দিবেন? আচ্ছা, স্প্লিন ইজ এ ভেরি ইম্পর্টেন্ট লিম্ফয়েড অর্গান এবং ইমিউনোলজি এবং আমাদের যে বডির ইমিউনিটির ক্ষেত্রে এটা কিন্তু এর বিশাল অবদান। আচ্ছা, আপনি যখন স্প্লিনেক্টমি করে ফেলবেন অথবা যে পেশেন্টের যখন হাইপোস্প্লিনিজম হয়ে যায় তখন তার ইমিউনিটি কমে যাবে। ইমিউনিটি কমে গেলে আমার কি করতে হবে? আমাকে ভ্যাকসিনেশন করতে হবে। কি কি ভ্যাকসিনেশন করতে হবে? সাধারণত হেমোফাইলাস, ইনফ্লুয়েঞ্জা, মেনিনগোকক্কাল, এই ভ্যাকসিন গুলো আমাকে দিয়ে দিতে হবে এবং এগুলো রিপিট করতে হবে। ওদের শিডিউল অনুসারে 3 to 5 ইয়ারলি আপনাকে বুস্টার ডোজ দিতে হবে। আচ্ছা, পেশেন্টকে প্রোফাইলেকটিক অ্যান্টিবায়োটিক দিতে হবে। সেক্ষেত্রে আমরা সাধারণত ফেনক্সিমিথাইল পেনিসিলিন অথবা ইরিথ্রোমাইসিন সাধারণত লাইফ লং দেওয়ার প্রয়োজন হয়। আচ্ছা, পেশেন্টকে ম্যালেরিয়া প্রোফাইলেক্সিস, যদি ম্যালেরিয়া এন্ডেমিক জোনে হয় তাকে ম্যালেরিয়া প্রোফাইলেক্সিস দিতে হবে। অথবা ট্রাভেল অ্যাডভাইস, ট্রাভেল অ্যাডভাইস কি করবেন যে যেমন ম্যালেরিয়া প্রোন জোন বা যেগুলোতে যে কিছু কিছু এরিয়া থাকে যেগুলোতে এক একটা ডিজিজ প্রিভিলেন্ট, ওইসব এরিয়াতে তাকে ট্রাভেল করার বলতে হবে যে তুমি ট্রাভেল করতে করো না বা করতে পারবে না, করলে তোমার সমস্যা হতে পারে যেহেতু তার ইমিউনিটি কম। আচ্ছা, সে ক্যারি কি করবে? একটা ইনফরমেশন কার্ড অথবা মেডিকেল অ্যালার্ট ব্রেসলেট একটা ক্যারি করবে, যে কোনো ইমার্জেন্সি সিচুয়েশনে যাতে সে এটা যখন হাসপাতালে যাবে এটা দেখাইলে যাতে ডক্টর বুঝতে পারে যে সে তার হাইপার সে হচ্ছে স্প্লিনেক্টমি করা পেশেন্ট অথবা হাইপোস্প্লিনিজমের পেশেন্ট, ওভাবে তার মেজার নিতে হবে। হসপিটালাইজ যখন হবে পেশেন্ট অন্য কোনো কারণে অথবা কোনো ইনফেকশনের কারণে, প্রোফাইলেকটিক অ্যান্টিবায়োটিক দেওয়ার পরেও যদি তার ইনফেকশন হয় তাহলে তাকে প্রেফারেবলি প্যারেন্টাল অ্যান্টিবায়োটিক দিতে হবে, মানে আইভি অ্যান্টিবায়োটিক, ইনজেক্টেবল অ্যান্টিবায়োটিক দিতে হবে। এই জিনিসগুলো আপনারা মনে রাখবেন। অ্যাডভান্স আপনারা যদি পরীক্ষা ভালো করেন এই জিনিসগুলো জিজ্ঞেস করতে পারে, অনেক সময় রিটেনেও আসে। ঠিক আছে, আমার স্প্লিন কিন্তু শেষ। আচ্ছা, এখন আমার আরেকটা জিনিস আছে, কিডনি। ঠিক আছে, স্প্লিন শেষ, এখন কিডনি। কিডনি খুব সোজা,
কিডনি এক্সামিনেশন খুব বেশি কঠিন না, শুধু পালপেশন। এটা আগের মতোই, ওই যে পেশেন্ট সুপাইন থাকবে, পেশেন্টকে বলতে হবে ব্রেথ ইন এন্ড আউট ডিপলি থ্রু দ্য মাউথ। আচ্ছা, লেফট কিডনি আপনারা যেটা সবসময় খেয়াল রাখবেন, আপনারা কিডনি এক্সামিনেশন করতে যায় এমন কোথায় রাখবেন এটা নিয়ে একটা মানে ফাম্বলিং করেন বা হেজিটেট করেন। যেটা সবচেয়ে মনে রাখবেন, ডান হাত আপনি বাম কিডনি পালপেট করেন আর ডান কিডনি পালপেট করেন, আপনার ডান হাতটা থাকবে, রাইট হ্যান্ড অবশ্যই অ্যান্টেরিয়রলি থাকবে, উপরে থাকবে। দেখেন লেফট কিডনি, আগে লেফট কিডনি আমি বলতেছি, রাইট হ্যান্ড প্লেসড অ্যান্টেরিয়রলি ইন দ্য লেফট লাম্বার রিজন। আপনি লাম্বার রিজনে দেখেন রাইট হ্যান্ডটা কিন্তু উপরে, আর লেফট হ্যান্ডটা আপনি কোথায় প্লেস পোস্টেরিয়রলি ইন দ্য লেফট লয়েন, পিছন দিকে। আচ্ছা, এখন হাতের মুভমেন্ট কি হবে? লেফট হ্যান্ড এটার মুভমেন্ট হবে জাস্ট ফরওয়ার্ড, মানে উপরের দিকে ধাক্কা দিবেন। আর উপরে রাইট হ্যান্ডের মুভমেন্ট কি হবে? ব্যাকওয়ার্ড, আপওয়ার্ড, ইনওয়ার্ড। এত কিছু মনে রাখার দরকার নেই, আপনি জাস্ট একটা রোলিং মুভমেন্ট করবেন। আচ্ছা, এটা পিছন দিয়ে আপনি ধাক্কা দিচ্ছেন, উপর দিয়ে জাস্ট রোলিং মুভমেন্ট করছেন, আপনি দেখবেন দুই হাতের মাঝখানে আপনার কোনো অর্গান বা কোনো মাস এটা ফিল হয় কিনা। ওকে, আপনি হাতের যাতে কনফিউশন যাতে না হয়, কারণ এরকম কনফিউজ করলে এক্সামিনার কিন্তু বুঝে যাবে যে আপনি প্র্যাকটিস করেন নাই। তাহলে আপনি মনে রাখেন ডান হাতটা অলওয়েজ উপরের দিকে থাকবে, সেটা রাইট কিডনির ক্ষেত্রেও লেফট কিডনি। এবার এই যে দেখেন রাইট কিডনি আমি যখন পালপেট করতেছি, আমার রাইট হ্যান্ড কিন্তু প্লেসড অ্যান্টেরিয়রলি, রাইট লাম্বার রিজন, লেফট হ্যান্ড পোস্টেরিয়রলি পিছনের দিকে। আমার হ্যান্ডের মুভমেন্ট কি হবে? লেফট হ্যান্ডের মুভমেন্ট হবে ফরওয়ার্ড, উপরের দিকে আমি ধাক্কা দিব লেফট হ্যান্ড। আপনি ধাক্কা দেন না যাই করেন, এক্সামিনার তো দেখবে না, মানে আপনাকে এই ম্যানুভারটা আপনাকে করতে হবে। আর রাইট হ্যান্ড হচ্ছে ব্যাকওয়ার্ড, আপওয়ার্ড এন্ড ইনওয়ার্ড, এগুলা থিওরিটিক্যালি বলতেছি, আপনি জাস্ট মনে রাখেন এটা জাস্ট একটা রোলিং মুভমেন্ট করবেন আস্তে। তাহলে আপনি দুই হাতের মাঝখানে আপনার কোনো মাস আপনার ফিল হয় কিনা বা বাই ম্যানুয়ালি পালপেবল কিনা। যদি বাই ম্যানুয়ালি পালপেবল হয় সেটাকে আমরা বলি ব্যালেটেবল। তাহলে কিডনি ইজ এই ক্ষেত্রে কোনো মাপঝোঁকের কিন্তু তেমন কিডনির ক্ষেত্রে কোনো বিষয় না। কিডনি এক্সামিনেশন খুব সোজা, আপনি কিডনি জাস্ট বাই ম্যানুয়ালি পালপেবল অর নট এটা আপনাকে বলতে হবে। ওকে, আচ্ছা, এখন একটা ইম্পর্টেন্ট কোশ্চেন হচ্ছে, আমি স্প্লিন বলে ফেলছি, কিডনি বলে ফেলছি, সবচেয়ে আপনাদের জিজ্ঞেস করবি যদি স্প্লিন অথবা কিডনি আপনাকে জিজ্ঞেস করে, আপনাকে বলবে স্প্লিন এন্ড কিডনির মধ্যে পার্থক্য কি, স্প্লিন এন্ড লেফট কিডনি। আচ্ছা, এটা আপনারা পারবেন এখন, কারণ স্প্লিন, হোয়াইট ইজ স্প্লিন, এটা যখন বললাম এখানে সবগুলা পয়েন্ট চলে আসছে। স্প্লিনটা আমরা কোথায় পাবো? লেফট হাইপোকন্ড্রিয়াক, আর লেফট কিডনি আমরা পাবো লেফট লাম্বার রিজনে। ওকে, এটা আপনারা একেবারে মুখস্থ রাখবেন, এটা বলার সাথে সাথে বলে দিবেন। স্প্লিনের এনলার্জমেন্টের ডিরেকশনটা হবে ডাউনওয়ার্ড এন্ড মিডিয়ালি, এটার ডিরেকশনটা হবে ডাউনওয়ার্ড, লেফট কিডনি জাস্ট ডাউনওয়ার্ড, এটা বাড়বে। নচ থাকবে স্প্লিনে, ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, কিডনিতে কোনো নচ পাবেন না। ঠিক আছে, একটা রাউন্ডেড একটা মাস আপনি পেতে পারেন যখন আপনি লেফট কিডনিটা পাবেন। এটা স্প্লিনটা পালপেবল, এটা নট ব্যালেটেবল, ব্যালেটেবল কখনই হবে না। আর লেফট কিডনিটা ব্যালেটেবল হবে। ঠিক আছে, এই যে 5 নাম্বার পয়েন্ট দেখেন, ফিঙ্গার ইনসেনেশন টেস্ট। আপনি ফিঙ্গার ইনসেনেশন ক্যান নট বি পসিবল বিটুইন দ্য মাস এন্ড দ্য লেফট কোস্টাল মার্জিন। যদি স্প্লিন হয় আপনি ফিঙ্গার ইনসেনেশন করতে পারবেন না। ওকে, আর আপনি ফিঙ্গার ইনসেনেশন পারবেন যদি এটা লেফট কিডনি হয় অথবা লেফট কিডনি মাস হয়। পারকাশন নোট কি হবে? দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। পারকাশন নোট হবে ডাল। স্প্লিনের ক্ষেত্রে স্প্লিনের উপরে পারকাস করলে আপনি ডাল পাবেন, আর যদি কিডনি মাস হয় বা কিডনি হয় তাহলে সেক্ষেত্রে আপনি যেহেতু কিডনি রেট্রোপেরিটোনিয়াল অর্গান, এটার উপরে যাতে বাওয়েল লুপস থাকে আপনি অবশ্যই রেজোনেন্ট পাবেন। ঠিক আছে, এই জিনিসটা আপনাদের এটা বই খাতায় আছে, সব জায়গায় আছে, আপনি জাস্ট একটু আমি জাস্ট গোছায় দিলাম, আপনারা এটা লিখে নেন বা মনে রাখেন। এই পয়েন্টগুলো আপনাকে বলতেই হবে, আপনি যখন এই পয়েন্টগুলো বলবেন কোনোটাই মিস করা যাবে না। ঠিক আছে, কোনোটাই মিস করা যাবে না, এই পয়েন্টগুলো আপনি বলে দিবেন। আচ্ছা, এবার এরপরের স্লাইড গুলো আপনি দেখেন, শুধু দেখে যান, সময় বেশি নাই। এরপরের স্লাইড গুলো আপনার কিন্তু আমি মূল জিনিসগুলো আমি বলে ফেলছি। আচ্ছা, এবার একটা ক্লিনিক্যালি রিলেভেন্ট, এটা আপনাদের পরীক্ষা জিজ্ঞেস করবে না, মারফিস রেনাল পাঞ্চ। এটা আপনাদের সার্জারিতে অনেক সময় আপনাদের হয়তো ধরতে পারে, বলতেও পারে। এই মারফিস রেনাল পাঞ্চ এটা কিভাবে করতে হয়? পেশেন্টকে বসাইতে হবে, আস্ক দ্য পেশেন্ট টু সিট আপ, দেন প্লেস দ্য লেফট হ্যান্ড। আপনার বাম হাতটা কোথায় রাখবেন? রেনাল অ্যাঙ্গেলের উপরে রাখবেন। রেনাল অ্যাঙ্গেল কিভাবে আইডেন্টিফাই করবেন? এই যে দেখেন, রেনাল অ্যাঙ্গেল হচ্ছে কোথায়? দিস ইজ রিবস, পিছন দিকে আপনি দেখেন 12 রিব অথবা রিব মার্জিন, এবং এটা হচ্ছে স্পাইন। এই যে অ্যাঙ্গেলটা এটাকে বলে রেনাল অ্যাঙ্গেল। এই রেনাল অ্যাঙ্গেলের উপরে আপনার হাত রাখতে হবে এবং আপনাকে পারকাস করতে হবে উইথ দ্য রাইট ফিস্ট, মানে হাত মুষ্টি করে, ডান হাত মুষ্টি করে আপনাকে স্লাইড পারকাশন করতে হবে।
সেক্ষেত্রে যদি আপনি টেন্ডারনেস পান, ইফ দেয়ার ইজ টেন্ডারনেস, পাঞ্চ ইজ পজিটিভ, মানে মারফিস রেনাল পাঞ্চ পজিটিভ, অথবা এটাকে আমরা অনেক সময় বলি রেনাল অ্যাঙ্গেল টেন্ডারনেস। আচ্ছা, রেনাল অ্যাঙ্গেল টেন্ডারনেস আমি কোন কোন ক্ষেত্রে পাবো? খুব সোজা, আপনারা মাথা খাটান। যদি কোনো পেরিনেফ্রিক অ্যাবসেস, কিডনির চারপাশে যদি কোনো অ্যাবসেস হয়, অথবা পায়োনেফ্রোসিস, অথবা হাইড্রোনেফ্রোসিস, কিডনিটা যদি বড় হয়ে যায় কোনো কারণে, এই তিনটা ক্ষেত্রেই আমরা রেনাল অ্যাঙ্গেল টেন্ডারনেস পাবো। এটা আপনারা মনে রাখেন, পেরিনেফ্রিক অ্যাবসেস, পায়োনেফ্রোসিস, হাইড্রোনেফ্রোসিস। আচ্ছা, এবার কিডনির ক্ষেত্রে আমি দুইটা স্লাইড দেখাবো, যে ওই যে স্প্লিনোমেগালি বললাম, আমি যদি ব্যালেটেবল কিডনি পাই, অথবা ইউনিল্যাটারাল পালপেবল কিডনি, বাইলেটারাল পালপেবল কিডনি, কি কি কারণে হতে পারে, এই দুইটা স্লাইড দেখায় শেষ। আপনি যে কোনো একদিকে একটা কিডনি পালপেবল পেলেন, অথবা কিডনি মাস আপনি পালপেবল অথবা ব্যালেটেবল মাস পেলেন, সেক্ষেত্রে আপনার কি কি হবে, ডিফারেনশিয়াল ডায়াগনোসিস অথবা কজ কি হবে? আরসিসি, আরসিসি রেনাল সেল কার্সিনোমা। যদি চিলড্রেনের ক্ষেত্রে হয় তাহলে সেটাকে অনেক সময় উইলিয়ামস টিউমার বলে। রেনাল সেল কার্সিনোমা, পায়োনেফ্রোসিস, হাইড্রোনেফ্রোসিস। আচ্ছা, এই তিনটা আপনাকে বলতেই হবে। আচ্ছা, পরে দেখেন আমি লিখছি সলিটারি কিডনি। আপনার যদি কারো কনজেনিটালি ডেভেলপমেন্টালি একটা কিডনি থাকে, তাহলে আপনি কিন্তু ওই কিডনিটা পালপেবল পেতে পারেন, কারণ এটা হয়তো ফিজিওলজিক্যালি এটা হাইপারট্রফাইড হয়ে যাবে। ঠিক আছে, সলিটারি কারো যদি একটা কিডনি থাকে, সেক্ষেত্রে আপনি পালপেবল কিডনি পেতে পারেন। আবার নর্মাল যদি ভেরি লিন এন্ড থিন পার্সনের ক্ষেত্রে রাইট কিডনি আপনি নর্মালি পালপেবল পেতে পারেন। আচ্ছা, আরেকটা কথা বলা আছে, দেখেন অ্যাকিউট রেনাল ভেইন থ্রম্বোসিস, এগুলো ভেরি রেয়ার কজ, আপনাকে প্রথম কজগুলো আপনাকে বলতেই হবে। আচ্ছা, এবার আসেন বাইলেটারাল হাইড্রোনেফ্রোসিস। বাইলেটারাল হাইড্রোনেফ্রোসিস দেখেন আমরা কিসেতে পাবো? পালপেবল কিডনি, অথবা সরি, বাইলেটারাল হাইড্রোনেফ্রোসিস না, বাইলেটারাল পালপেবল কিডনি আমরা পাবো পলিসিস্টিক কিডনি ডিজিজ, ঠিক আছে, ডায়াবেটিক নেফ্রোপ্যাথি, আর্লি ডায়াবেটিক নেফ্রোপ্যাথি, নেফ্রোটিক সিনড্রোম, ইনফিল্ট্রেটিভ যদি ডিসঅর্ডার থাকে যেমন অ্যামাইলোইডোসিস, লিম্ফোমা, এগুলোতে আমরা বাইলেটারাল পালপেবল কিডনি পাবো। এখন আমি ইউনিল্যাটারালি কিছু কজ বলছিলাম, দেখেন হাইড্রোনেফ্রোসিস, যদি বাইলেটারাল হাইড্রোনেফ্রোসিস হতে পারে, সেক্ষেত্রে আপনি যদি হাইড্রোনেফ্রোসিসটা বাইলেটারাল পাবেন। অনেক সময় পায়োনেফ্রোসিস বাইলেটারাল হতে পারে, সেক্ষেত্রে পাবেন। আবার রেনাল সেল কার্সিনোমা সাধারণত ইউনিল্যাটারাল হয়, অনেক সময় বাইলেটারাল হতে পারে, সেক্ষেত্রে আপনি বাইলেটারালি পালপেবল কিডনি পাবেন। তো প্রথম গুলা যেগুলো এক্সক্লুসিভলি বাইলেটারাল পালপেবল কিডনির কজ, এগুলো হচ্ছে প্রথম দিকে, ওগুলোই প্রথমে বলবেন, পরে যদি কেউ জিজ্ঞেস করে তাহলে বলবেন। পলিসিস্টিক কিডনি, আর্লি ডায়াবেটিক নেফ্রোপ্যাথি, নেফ্রোটিক সিনড্রোম, ইনফিল্ট্রেটিভ ডিজিজ such as amyloidosis, lymphoma, etc. And then bilateral hydropyonephrosis, bilateral renal cell carcinoma. আপনাদের পরীক্ষাতে স্প্লিনটা, আপনাদের লিভার, স্প্লিন, অ্যাসাইটিস এন্ড কিডনি, এই চারটা আপনারা খুব ভালো মতো প্র্যাকটিস করবেন, কারণ এগুলো আপনারা পাবেনই। ঠিক আছে, এই তাহলে আজকের মতো ক্লাস এখানেই শেষ। ইনশাল্লাহ আবার দেখা হবে যদি সুস্থ থাকে। ওকে, থ্যাংক ইউ। Sounds. আসসালামু আলাইকুম।